প্রোডাক্ট নিয়ে রিয়াদ ভাই রেডি? জি, আই এম রেডি। ওকে প্লিজ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মাসুদ রানা ভাই ফর গিভিং মি অপরচুনিটি। আর সবাইকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এক্সট্রিমলি সরি, আমার আলোচনাটা আরো আর্লি নিয়ে আসার কথা ছিল, যেহেতু রমজান মাস সেহরি করে ঘুমিয়ে যাওয়ার কারণে সেই টাইমটা মেনটেন করতে পারিনি। এক্সট্রিমলি সরি ফর দিস। সো রিয়াদ ভাই সবাইকে আবারও জি আমি একটু ইন্টারাপ্ট করি। আমাদের সাথে আছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি এবং চিত্রনায়িকা মৌসুমী। আমি একটু সানি ভাইকে 1 মিনিট একটু ফলো দিই। সানি ভাই প্লিজ, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। সানি ভাই, আমাদের সাথে রিয়াদ ভাই আছেন। উনি হচ্ছেন মেডিকেল ডক্টর এবং আমাদের জেনাসের একজন টপ লিডার। রিয়াদ ভাই প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো। আমি আপনার সৌজন্যে, যদিও আমাদের প্রেজেন্টেশন হয়ে গেছে, বাট আপনার অনারে আমি আবার প্রেজেন্টেশনে কিছু পার্ট শেয়ার করব। প্লিজ আপনি একটু থাকেন আমাদের সাথে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমরা যেহেতু একটা গ্লোবাল থ্রেটের মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড-19 করোনা ভাইরাস, যেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, বিশ্বব্যাপী মানুষ আতঙ্কিত। তো আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যেহেতু সময় অনেকটা পেরিয়ে গিয়েছে, তাই আমি খুব দ্রুত আলোচনায় ফিরে যেতে চাই। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডক্টর মাজেদুল ইসলাম রিয়াদ। আমি এমবিবিএস ডক্টর অফ মেডিসিন, পিএইচডি ইন কার্ডিওলজি, কার্ডিয়াক হাইপোক্সিয়া নিয়ে গবেষণারত অবস্থায় আছি। যে কারণে বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, বিশেষ করে আমাদের হার্টের যে কোষগুলো রয়েছে, কার্ডিওমায়োসাইটস গুলো রয়েছে, যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই না হওয়ার কারণে আমাদের কোষগুলো মারা যেতে থাকে। বর্তমান সময়ে 31% যে মৃত্যুগুলো হচ্ছে, সেগুলো কিন্তু কার্ডিওভাস্কুলার প্রবলেমে হচ্ছে। গত 3 মাসে একটা জরিপে যদি দেখা যায় যে পুরো পৃথিবীতে 1.5 মিলিয়ন অফ ডেথ শুধুমাত্র হার্টের রোগী মানুষ মারা গিয়েছে। করোনা রোগীতে আমরা দেখেছি যে মোর দেন 1 লাখ মারা গিয়েছে। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা গ্লোবাল থ্রেট। আর আমি জিওনেস গ্লোবালের একজন ফাউন্ডার মেম্বার, তার সাথে হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স। এবং আমার বিভিন্ন ভিডিওস আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে ডক্টর রিয়াদ। আর এখানে আমার ইমেল নাম্বারটা দেওয়া হলো। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অফকোর্স আমি খুব আনন্দিত যখন আপনাদেরকে দেখি যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছেন, বিকজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের হেলথ। আমরা বলি যে হেলথ ইজ ওয়েলথ, নট ওয়েলথ ইজ হেলথ। সো আমরা যদি হেলথটাকে ভালো রাখতে পারি, আমরা যদি আমাদের বডিটাকে সুস্থ রাখতে পারি, তাহলে আমরা কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। দিস ইজ আওয়ার ভাইটাল ইস্যু। আমরা অবশ্যই আমাদেরকে সুস্থ রাখার চেষ্টা করব। আজকে আমাদের প্রেজেন্টেশনের টপিক হলো হোয়াট ইজ এজিং এবং রেজাল্ট অফ এজিং, ওয়াই এজিং এন্ড হাউ টু প্রিভেন্ট এজিং। বার্ধক্যজনিত সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সামান্য কিছু কথা বলবো স্টেম সেল নিয়ে, এবং আজকে জিওনেসের মাস্টার দুটো প্রোডাক্ট রয়েছে, রিজার্ভ এবং রেভিটা ব্লু, নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো আপনারা জানেন যে জিওনেস গ্লোবাল আমেরিকা হচ্ছে একটা গ্লোবাল আমেরিকান কোম্পানি, যেটা পুরো পৃথিবীতে 160+ কান্ট্রিতে কাজ করছে অত্যন্ত সফলতা ও সুনামের সাথে। এবং জিওনেস গ্লোবাল কাজ করছে স্পেশাল স্টেম সেল স্টিমুলেন্ট ট্রিটমেন্ট নিয়ে, যেটা বিশেষ করে আমাদের বর্তমান সময়ে যে ডিজিজ গুলো হচ্ছে, যেমন কার্ডাইটিস, হার্টের প্রবলেম, ব্রেইন প্রবলেম, হেপাটাইটিস অথবা গ্যাস্ট্রাইটিস অথবা কিডনি রিলেটেড প্রবলেম, অনেকের ডায়াবেটিস রয়েছে, অনেকের সিরাম ক্রিয়েটিনিন বেড়ে গিয়ে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া অনেকে এজিং ইফেক্টে ভুগছে, অল্প সময় বার্ধক্যে পরিণত হয়ে যাওয়ার যে প্রবণতা। তো এই সমস্যাগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য এই সমস্ত বিজ্ঞানীরা কাজ করছেন। বিশেষ করে এখানে রয়েছে ডক্টর নাথান নিউম্যানের মতো বিজ্ঞানীরা, যিনাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ কসমেটোফেশিয়াল সার্জন, যিনি বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে গবেষণারত অবস্থায় আছেন। ডক্টর ভিনসেন্ট জিয়াম্পাপা 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারে নমিনেটেড হয়েছেন। এবং রয়েছেন উইলিয়াম এম জালেং, থিওরি অফ ইমমর্টালিটি বইটি লিখেছেন, ফ্রান্সের একজন অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট। ডান আন্টারা, ইয়ান বিনমা, লুইস মার্টিনেস, ক্রিস্টোফার ড্রোপাউ, যিনি প্রত্যেকেই হচ্ছেন স্পেশাল প্রোডাক্ট, যেগুলো যে প্রোডাক্টগুলো আমাদের কোষের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। এবং আমরা একটা জানি যে আমাদের আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত আমাদের পুরো অংশটাই কিন্তু কোষ দিয়ে তৈরি। আজকে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এইসব বিজ্ঞানীরা দীর্ঘদিন নিরলস পরিশ্রম করে বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকে তারা স্টেম সেলটাকে রিসার্চের মাধ্যমে বের করে এবং সেখান থেকে গ্রোথ ফ্যাক্টর রিলিজের মাধ্যমে কিন্তু আমাদের জন্য এই বিভিন্ন প্রোডাক্ট
গুলো নিয়ে আসা হয়েছে। তো এটা সম্পর্কে আমরা অবশ্যই জানবো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নোবেল প্রাইজেস প্যানেলটা, যেখানে 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারে নমিনেটেড হয়েছেন প্রফেসর ডক্টর ভিনসেন্ট জিয়াম্পাপা, এবং 2009 সালে টেলোমারেস এন্ড ব্রেকডাউনটাকে রোধ করার জন্য যিনারা বিশেষ করে এই নোবেল পুরস্কার নমিনেটেড হয়েছে তাদের মধ্যে এলিজাবেথ ব্ল্যাকবার্ন রয়েছে, তাছাড়া অন্যান্য সায়েন্টিস্টরা রয়েছে। এই টেলোমারেস যেই অংশটা, এই অংশটাকে বলা হয় ডিএনএ ক্যাপ। এই ডিএনএ ক্যাপটা এমন একটা উপাদান, যেমন আমরা জানি যে আমাদের কোষ প্রতিনিয়ত কোষ বিভাজিত হতে হয়, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে আমাদের সেল ডিভিশন হতে থাকে। আপনার বডিতে যদি কোষ মৃত্যুর হার, যদি আপনার কোষের জন্মহার থেকে যদি বেশি হয়, তাহলে অবশ্যই আপনি অল্প বয়সে বার্ধক্যে পরিণত হয়ে যাবেন, যেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। বাংলাদেশের মানুষের সাথে যদি আমি বাহির দেশের মানুষের তুলনা করি, তাহলে আমাদের দেখবো যে আমাদের দেশের মানুষগুলো অল্প সময় বার্ধক্যে পরিণত হয়ে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আমাদের টার্গেট হচ্ছে জেনারেশন ইয়াং, এবং আমরা একটা নতুন একটা ভিশন নিয়ে কাজ করছি। আমরা স্ট্রংলি বিলিভ করি যে জেনারেশন ইয়াংটা হচ্ছে এমন একটা চ্যালেঞ্জ যেটা আমরা প্রত্যেকেই চাই। কারণ আমরা জানি যে আমাদের প্রোডাক্ট গুলো ডেডিকেটেড করা হয়েছে লনজিভিটি এবং গুড হেলথ জন্য, স্থায়িত্বতা এবং সুস্বাস্থ্য, এবং আমাদের প্রোডাক্ট গুলো সাইন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে সেই টার্গেট গুলোকে আসলে ফুলফিল করার জন্য। এবং আমরা একটা কথা বলা হয় যে গুড সায়েন্স খুব সহজে বোঝা যায়, এটি কারণে আমরা সহজে এটাকে বুঝতে পারি, পড়তে পারি এবং মনে রাখতে পারছি। এবং আপনার আমার দায়িত্ব হচ্ছে আপনি আপনার কাস্টমার, ফ্রেন্ডস অথবা যারা রয়েছে আপনার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে বিষয়টা শেয়ার করা, কারণ ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমাকে বলা হয়েছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিউনেস প্রোডাক্ট এন্ড আদার প্রোডাক্ট। জিউনেস প্রোডাক্ট হচ্ছে স্পেশাল স্টেম সেল স্টিমুলেন্টস, কারণ পৃথিবীর অন্যান্য চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের সেল ডেভেলপমেন্ট অথবা আমাদের বডি রিজেনারেশনে কাজ করছে, বাট জিউনেস প্রোডাক্ট হ্যাভিং সাম স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের সেল ডেভেলপমেন্টে আরো বেশি সক্রিয়। সেই বিষয়টা আজকে আলোচনা করব। সো আমাদের অবশ্যই এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, আমাদেরকে উপভোগ করতে হবে, এবং আমাদের শেয়ারিং অ্যাক্টিভিটিটা আমাদেরকে অবশ্যই আমাদের মধ্যে রাখতে হবে। সো সবাইকে ওয়েলকাম করছি আজকে আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। কারণ আমরা জানি যে এই জেনারেশন ইয়াংটা হচ্ছে আমাদের জন্য একটা নিউ একটা ভিশন, এবং এখানে বলা হয়েছে যে জেনারেশন ইয়াং এ আমরা কিন্তু এখানে আজকে বার্ধক্য নিয়ে আলোচনা করব। তো এজিং একটা এমন একটা সিস্টেম যেটা আমাদের শরীরে যে কোনো সময় শুরু হতে পারে, বিশেষ করে ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন বয়সে অবস্থান করছেন, আপনি 25 বছর, 30 বছর, 40 বছর, 60 বছরের একজন ব্যক্তি হতে পারেন। এজিং প্রসেসটা আপনার শরীরে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, কারণ আপনি দেখেন আপনার বডিতে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন আপনি। যেমন শুরুতেই আসি, যেমন অনেকের প্রবলেম যে ব্রেনে রক্ত সঞ্চালন কম, চোখ দিয়ে আমরা কম দেখি। তারপরে যেমন ব্রেনে রক্ত সঞ্চালন হলে আমরা কি ধরনের ওষুধ খাই, যেমন আমরা বিভিন্ন ধরনের নোরিয়াম অথবা সিনারাজিন অথবা ভিটামিন B1, B6, B12 এই ধরনের ওষুধগুলো খাই। আমাদের অনেকের দেখা যাচ্ছে চোখ দিয়ে আমরা কম দেখি ভিটামিনস এর অভাবে, অথবা আমাদের অনেকের সাইনাসের প্রবলেম রয়েছে, সাইনোসাইটিস, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো, অনেকের একটা সময় কিন্তু অ্যাজমার সমস্যা শুরু হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে আপনার শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো, যেটা আমরা বললাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অনেকের রয়েছে হার্টের প্রবলেম, অনেকের দেখা যাচ্ছে হাই ব্লাড প্রেশার, অনেকের দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম, দেখা যাচ্ছে সাইক্লোপ্যান্টোনিস, নিউসেপ্টিন, কোসেক্স, ম্যাক্সপ্রো, এই ধরনের ওষুধগুলো আমরা কিন্তু অনেক বেশি ইউজ করি। তারপর অনেকের রয়েছে হেপাটাইটিসের সমস্যা, অনেকের রয়েছে শারীরিক দুর্বলতা। বর্তমান সময় আমরা যে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, সেটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার শরীরের ফিজিক্যাল স্টেটের উপরে। আপনার ফিজিক্যাল স্টেট যত ভালো থাকবে, আপনি তত বেশি সেফ থাকবেন এবং আপনি তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন থাকবেন। তো এটা হচ্ছে আমাদের একটা বিগ চ্যালেঞ্জ। আমরা কেউই চাই না যে অল্প সময়ের জন্য আমরা এজিং প্রসেসে বার্ধক্যজনিত সমস্যার জন্য আমরা চলে আসি। এটা একটা সম্পূর্ণ একটা প্রসেস। তো জেনারেশন ইয়াং কে বলা হয় লাইফের একটা নতুন অধ্যায়। এতদিন আমরা বুঝতাম যে এজিং হচ্ছে অনেকগুলো বছর বেঁচে থাকা সমষ্টিগত ফলাফল, মৃত্যু হচ্ছে একটা পর্যায় যেটা চলে আসে আমাদের শারীরিক বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে। আমরা আমাদের শারীরিক কার্যক্ষমতা হারিয়ে ফেলি। এটা হচ্ছে একটা ক্রোনোলজিক্যাল এজ ডগমা, যেটাকে আমরা বলি কালাক্রমিক বয়সের একটা পরিণতি, যেটা বয়স ভিত্তিক আমাদের সমাজকে আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ফেলে দেয় এবং আমাদের ভাবিয়ে তোলে কখন আমাদের রিটায়ার করতে হবে, কখন থেকে আমি আমাকে বয়স্ক অথবা বৃদ্ধ ভাবা শুরু করব। কিন্তু বর্তমান সায়েন্স প্রমাণ করেছে যে এজিং মানে বার্ধক্য হয়ে যাওয়া, যা বয়সত্ব হয়ে যাওয়া, এটা কোনো বয়সের সমষ্টিগত কোনো ফলাফল না। এটা হচ্ছে কোষের মৃত্যুর একটা রেজাল্ট, যেটা কম বয়সেও হতে পারে, যেটা বেশি বয়সেও
হতে পারে। এবং সেল যেটা হচ্ছে আমাদের জীবন এবং স্থায়িত্বতার মধ্যে পার্থক্য এনে দেয়, যেটা আমাদের জন্য সবচেয়ে ভাইটাল একটা ইম্পর্টেন্ট। কোথায় কোষ নেই এই বিষয়টা আমরা অবশ্যই জানার চেষ্টা করব। দেখেন একটা বিষয়, আপনি পা থেকে মাথা পর্যন্ত আপনার পুরো অংশ জুড়ে কোষ রয়েছে। যেমন আমাদের ব্রেইনের কোষগুলোর নাম হচ্ছে নিউরন সেল, যেগুলো আমাদের কগনিটিভ ডিসঅর্ডার অথবা আমাদের বিভিন্ন ধরনের ফাংশন গুলোকে নিয়ন্ত্রণ করছে, স্পেশালি আমাদের মেমোরি সিস্টেমটাকে এটা কন্ট্রোল করছে। আপনি যত বৃদ্ধ হচ্ছেন আপনার বয়সের বিশেষ করে আপনার ব্রেইনের এজিং যে সিস্টেমটা সেটা আরো বেশি ড্যামেজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আপনি স্মৃতিশক্তিজনিত জটিলতায় ভুগছেন, কোঅর্ডিনেশন, কগনিটিভ ডিসঅর্ডারে আপনি ভুগছেন, এবং আপনি একটা সময় গিয়ে বয়স্ক হয়ে যাওয়ার ফলে আপনি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনার রিডিং রাইটিং স্কিল গুলো আপনার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, অথচ একটা সময় আপনি কিন্তু অনেক পারদর্শী ছিলেন। তো মূল বিষয়টা হচ্ছে যে এজিং এমন একটা প্রসেস যেটা আমাদেরকে আস্তে আস্তে ডিস্ট্রাকটিভ প্রসেসে নিয়ে যায় এবং আমরা আস্তে আস্তে মৃত্যুর কোলে ধাবিত হই। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে এজিংটা এমন একটা সমস্যা, এজিং প্রবলেম আর বার্ধক্যজনিত সমস্যা হ্যাজ নাথিং টু ডু উইথ accumulating years but is the result of cell damage, কোষের ক্ষতি বা মৃত্যুর ফলাফল। So we have at least 60 trillions of cells which are almost identical. আমাদের মধ্যে 60 ট্রিলিয়ন কোষ রয়েছে আমাদের পুরো বডিতে, যেগুলো আইডেন্টিক্যাল, এবং আমরা একটা দেখতে পাচ্ছি যে যেগুলোকে ভালো রাখার মাধ্যমেই আমরা আমাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি। আমাদের জীবনের অবস্থা যেটাকে বলে আমরা হেলথ স্ট্যাটাস সম্পূর্ণভাবে নির্ভর করে কোষ, তার নিউক্লিয়াস, ডিএনএ, মাইটোকন্ড্রিয়া এবং সেলস মেমব্রেনের উপরে। এবং আমাদের যে নিউ ভিশন অফ লাইফ বহুলাংশে আমাদের স্বাস্থ্যগত চিন্তা চেতনা বা প্রচলিত প্রথাকে পরিবর্তন করে কিন্তু দিয়েছে। সুতরাং আমাদের জন্য বয়সত্ব বা বুড়ো হয়ে যাওয়ার মানে হলো কোষ ডিএনএ লেভেল পর্যন্ত মারা যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া। আসলে বয়সের কোনো সমষ্টিগত ফলাফলকে আমরা এখন আর মানছি না। এবং জেনারেশন ইয়াং হচ্ছে একটা স্ট্রং একটা বিলিভ, একটা বিশ্বাস অফ টেকনোলজি, টেকনোলজির একটা বিশ্বাস, যেটা আপনি নাটকীয় ভাবে লক্ষ্য করবেন আপনি এবং আপনার বন্ধুর মধ্যে পার্থক্য। অবশ্যই আপনি লক্ষ্য করবেন আপনি এবং আপনার বন্ধুর মধ্যে পার্থক্য। আপনি লক্ষ্য করবেন যে এজ ইজ জাস্ট এ নাম্বার। এক বয়সের হয়েও আপনি আপনার বন্ধু থেকে বেশি স্ট্রং এবং হেলদি আপনি অবশ্যই দেখাবেন, এবং সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এবং বর্তমান সময়ে একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে আমরা হিউম্যান সেলটা দেখতে পাচ্ছি, হিউম্যান সেলের মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে। আমি কেন সায়েন্টিফিক্যালি আলোচনা করছি, কারণ যেহেতু এটা সায়েন্টিফিক্যালি ব্যাকগ্রাউন্ড বিলং করছে, তো অবশ্যই আমাদের একটু সায়েন্সের সহযোগিতাটা আমাদেরকে নিতে হবে, বিকজ ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল অফ আস। কারণ আপনাদের দেখেন যে আমাদের ব্রেইনের মধ্যে রয়েছে নিউরন সেল, হার্টে রয়েছে কার্ডিওমায়োসাইটস, আমাদের গ্যাস্ট্রিকের কোষ রয়েছে, আমাদের লিভারে রয়েছে হেপাটোসাইট, আপনার কিডনিতে রয়েছে নেফ্রন সেল, আপনার পুরো বডিতে রয়েছে মাসেল টিস্যু। আমার বডির পুরো অংশ জুড়েই কিন্তু আমাদের কোষ রয়েছে। এটা আমি ইচ্ছা করলেই কিন্তু অস্বীকার করতে পারবো না। তো এই অবশ্যই আমরা যদি কোষটাকে ভিতর থেকে সুস্থ রাখতে পারি, আমরা আমাদেরকে সুস্থ রাখতে পারবো। সো আমাদের কোষের মধ্যে রয়েছে ডিএনএ, যেটাকে আমরা বলি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের বিশেষ করে আমাদের বডির কোষগুলোর একটা গঠনগত একক ইউনিট বলা যায়। আমাদের প্রত্যেকটা কোষই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনার যদি হার্টের কোষের মধ্যে কোনো প্রবলেম হয়, তাহলে আপনার হার্টের ফাংশনাল ডিসঅর্ডার হবে। যেমন আপনার হার্টে কি ফাংশনাল ডিসঅর্ডার হতে পারে, আমরা জানি হার্টে বিভিন্ন প্রকার ব্লকেজের কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। আপনি আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু এই ব্লকের শিকার হতে পারি, এবং আমাদের মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে। এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ বর্তমান সময়ে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক অথবা হার্বাল মেডিসিন আমরা সচরাচর ব্যবহার করছি, যেটা বিভিন্ন একটা ওল্ড একটা ট্রেন্ড আমাদের জন্য, যে কোনো ডিজিজ মোকাবেলায় মেবি অ্যালোপ্যাথিক, মেবি সার্জিক্যাল ইন্টুবেশন, অথবা দেখা যাচ্ছে আমরা অ্যালোপ্যাথিক অথবা হার্বাল মেডিসিন ব্যবহার করছি। তো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের টার্গেট যে আমাদেরকে সুস্থ রাখা, কিন্তু আমার জিওনেস এর টার্গেট হচ্ছে, জিওনেস যেহেতু হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করছে, স্টেম সেল নিয়ে কাজ করছে, জিওনেস এর টার্গেট হলো আপনার মধ্যে লনজিভিটি নিয়ে আসা। লনজিভিটি মানে স্থায়িত্বতা, আর স্থায়িত্বতা বলতে বোঝায় যে আপনি যত বছরই বেঁচে থাকুন না কেন আপনি যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা বাম পাশে একজন ভদ্রলোকে দেখতে পাচ্ছি যিনি বাইরের দেশের ইউরোপিয়ান হতে পারে, এবং ডান পাশের একজন বাঙালি, আমরা ফ্রেশ একজন বাংলাদেশিকে দেখতে পাচ্ছি। দেখেন বাম পাশে যে ব্যক্তিটি, তার বয়স হলো 75 বছর বয়স, এবং ডান পাশের ব্যক্তিটির বয়স হলো 60 বছর বয়স। আপনি দেখতে পাবেন তুলনামূলকভাবে তাদের মধ্যে যদি আপনি তুলনা করেন, আপনি দেখতে পাবেন বাম পাশের ব্যক্তিটি বয়স বেশি হওয়ার ফলেও সে কিন্তু অনেক স্ট্রং দেখা যাচ্ছে তাকে। তার স্কিনটা তার প্রথমে লক্ষ্য করেন আপনি
ডান পাশের ব্যক্তিটি থেকে তার স্কিনের মধ্যে যথেষ্ট সৌন্দর্য রয়েছে, তার স্কিন যথেষ্ট ইলাস্টিক, তার স্কিনে কোনো প্রকার ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি না, অথবা এজিং যে ইফেক্ট গুলো তার স্কিনের মধ্যে খুব একটা বেশি নেই। যদিও বা সে 75 বছর বয়স্ক, তার মাসেল গুলো দেখেন, অলরেডি আমরা বাইসেপস তার মাসেলটা দেখতে পাচ্ছি, বাইসেপস ওয়েল ডেভেলপড, এবং নিচে দেখতে পাচ্ছি যে পেক্টোরালিস মাসেলস, তার বডির মাসেলস গুলো অনেক ডেভেলপড, অথচ বয়স হয়ে যাওয়ার ফলেও। এবং তার দেখেন যে তার মধ্যে একটা যথেষ্ট একটা এনার্জি কাজ করছে, সে যথেষ্ট স্ট্রং, মেন্টালি যথেষ্ট স্ট্রং এবং ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং। অথচ ডান পাশের ব্যক্তিটাকে দেখেন, তার ডান পাশের ব্যক্তিটির কোষের মৃত্যুর হার কোষের জন্মহারের থেকে কিন্তু অনেক বেশি, তাই অল্প বয়সে সে বার্ধক্যে পরিণত হয়ে গিয়েছে। এবং দেখেন যে তার হাড় গুলো দেখা যাচ্ছে, তার স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে, তার স্কিনের নিচের যেই এয়ার সেটা কমে গিয়েছে, এবং সে কিন্তু বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত। তাই আমরা এখান থেকে প্রমাণিত হচ্ছে যে এজ ইজ জাস্ট এ নাম্বার। এবং এজিং ভাবটা আমাদের মধ্যে কেন চলে আসে, এটা হচ্ছে মূল বিষয়, এটা আমাদেরকে জানতে হবে, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং আমরা যদি আমাদেরকে প্রিভেনশন সিস্টেমে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কিউরিটির কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধে আমরা আমাদেরকে সহযোগিতা করতে পারবো। বর্তমান সময়ে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সুস্থ থাকা। সুস্থ থাকাটা হলো আমাদের জন্য একটা বিশাল একটা চ্যালেঞ্জ। দেখেন, আমি কেন এজিং প্রসেসে চলে আসি, আমাদের বডিতে যখন কোষ প্রচুর পরিমাণে মারা যায়, তখন আমরা অল্প বয়সে বার্ধক্যে পরিণত হয়ে যাই। আজ থেকে 10 বছর 20 বছর আগে আপনি দেখতে অনেক সুন্দর ছিলেন, ফ্রেশ ছিলেন, বাট নাও ইউ আর গেটিং ওল্ড, এবং ইউ আর গেটিং ওল্ড এভরি সিঙ্গেল ডে। আপনি প্রতিদিন মারা যাচ্ছে আপনার কোষ, আপনি প্রতিদিন দেখবেন আয়নার সামনে। এই চেঞ্জটা তো হঠাৎ করে বুঝতে পারবেন না, বাট চেঞ্জটা আমরা বুঝতে পারি 2 মান্থস, 3 মান্থস, 4 মান্থস, 6 মান্থস। 2 দিন 3 দিন আপনি ভালোভাবে না ঘুমালেই দেখবেন আপনার চেহারার মধ্যে একটা মলিনতা চলে এসে, আপনার চেহারার মধ্যে একটা হাইপার পিগমেন্টেশন চলে এসেছে, আপনার চেহারার মধ্যে সেই ফ্রেশনেসটা থাকছে না। তো ড্রপ ইন নাম্বার অফ সেলস, অক্সিডেটিভ ড্যামেজের কারণে আমাদের কোষ মারা যায়, ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে আমাদের এজিং প্রসেস শুরু হয়, এবং আনহেলদি লাইফস্টাইল, আমরা অনেকে ধূমপান করি, আমরা অনেকে সময় মতো ঘুমাই না, আমরা অনেকে প্রচুর কোলেস্ট্রল যুক্ত খাবারগুলো খাই, অনেকে দেখা যাচ্ছে যে ঠিকভাবে খাবারের আমাদের ডায়েট চার্টটা মেনটেন করতে পারি না, আমরা অনেকে উল্টাপাল্টা ওষুধ খাই, আমরা অনেকে দেখা যাচ্ছে যে আমাদের যে লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, আমরা কোনোটাই মেনটেন করতে পারি না। হ্যাঁ, তাছাড়া ন্যাচারাল সিলেকশন অথবা টিস্যু ড্যামেজ, এগুলোর কারণে আমাদের এজিং প্রসেস চলে আসে। একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখেন, আপনার সাথে আপনার 20 বছরের আগের মানুষটি এবং আজকের মানুষটির সাথে পার্থক্য এটা এনে দেয় এই চার্টটা। কিভাবে দেখেন, এখানে আমি শুরুতেই বলছি যে আপনি বয়স বাড়ার সাথে সাথে আপনার মধ্যে কি কি পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, যেটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনি বয়স বাড়ার সাথে সাথে আপনার হার্টে একটা বিস্ময়কর পরিবর্তন লক্ষ্য করবেন। দেখবেন যে আপনার হার্টের অক্সিজেন কনজাম্পশন এটা বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আপনার কমতে থাকে। আপনার রক্ত প্রবাহ, চমৎকার ভাবে রক্ত প্রবাহের যে ক্ষমতাটা, সেটা আপনার বডিতে আস্তে আস্তে কমতে থাকে। রক্ত কম প্রবাহিত হলে কম নিউট্রিশন আপনার বডিতে সাপ্লাই হবে, এবং কম নিউট্রিশন সাপ্লাই হলে কিন্তু আপনি অটোমেটিক্যালি লোয়ার ইমিউনিটিতে ভুগবেন, এবং আপনি কিন্তু সাফার করবেন এই বিষয়টা। এবং আপনার ব্লাড প্রেশার দেখবেন বয়স বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। এই যে দেখেন, আপনি এখানে ব্লাড প্রেশারটা বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। যখন ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি এনজিলক, বেটালক, ক্যাপটোপ্রিল, এনালপ্রিল, বেনজোপ্রিল, পেরিন্ডাপ্রিল, এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন। তো এই ধরনের ওষুধ কেন খাচ্ছেন? আপনি ব্লাড প্রেশারটাকে যেন নিয়ন্ত্রণ করতে পারেন, যেন আপনি হার্ট ব্লকটা আক্রান্ত না হয়, জন্য আপনি হার্ট অ্যাটাক না করেন। আপনি কোলেস্ট্রল কমানোর জন্য ওষুধ খাচ্ছেন, অ্যাটোভা, রোজুভা, বিভিন্ন ধরনের ইকোস্প্রিন, ক্লোপিডেস, ক্লোপিরেল, হার্টে যেন আপনার ব্লাড ক্লটিং না হয়, এটার জন্য খাচ্ছেন। আপনি দেখেন ব্লাড কম্পোনেন্টস, আপনার বডিতে কোলেস্ট্রলের পরিমাণ বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ আপনার বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, এবং এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিনের আপনার বডিতে বাড়তে থাকে। অথচ হাই ডেনসিটি আবার আমাদের বডিতে কমতে থাকে, যেটা আমাদের ভালো প্রোটিন। তাছাড়া আপনি দেখেন, আপনি আজকে 20 বছর আগে অথবা আজ থেকে 30 বছর আগে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, আপনি গাছে উঠতেন, আপনি পুকুরে ঝাঁপ দিতেন, আপনি গ্রামে গিয়ে ফুটবল খেলতেন, আপনি স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলার চেষ্টা করতেন, আপনার মধ্যে একটা অন্যরকম প্যারাশুট জাম্পিং করতেন, মাউন্টেন রাইডিং করার আপনার একটা শখ ছিল, ইচ্ছা ছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আপনার এই সবগুলো ইচ্ছা কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে থেকে ডিলিট হয়ে গিয়েছে। তার মেইন কারণ, বয়স বাড়ার সাথে সাথে আপনার মাসেলস সেই পরিমাণ সাপোর্ট আপনাকে দিচ্ছে না, আপনার মাসকুলার স্ট্রেংথটা আপনার
বডিতে আস্তে আস্তে কমে আসতেছে, কারণ কম পরিমাণ শক্তি উৎপাদন হচ্ছে কোষ থেকে, এই কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আমাদের ইন্ডুরেন্স, আমাদের সহনশীলতা কিন্তু অবশ্যই আমাদের চেঞ্জ হয়ে যায়, ফ্লেক্সিবিলিটি আমাদের বডিতে কমে আসে, বডি স্ট্রাকচার আমাদের অবশ্যই, বোন মিনারেল কন্টেন্ট অবশ্যই কমে যায়। এই কারণে আপনার আমি জয়েন্টে পেইনে ভুগি, এবং আমরা দেখি যে হাঁটুতে, কোমরে, আঙ্গুলের বিভিন্ন জয়েন্টে আমরা ব্যথা অনুভব করি, কারণ আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ হয় না, বোন মিনারেল ডেনসিটি রিডিউস হতে থাকে, ক্যালসিয়ামের অভাবে আমাদের বডির আমাদের বনি যে ফাংশন গুলো সেগুলো ব্যাহত হয়, যে কারণে আমরা কোরাকেল ডি, ক্যালবডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন D3, এরগোক্যালসিফেরল, কোলেক্যালসিফেরল, এই ধরনের সাপ্লিমেন্ট গুলো আমরা নেওয়ার চেষ্টা করি। তাছাড়া দেখেন আপনি মেটাবলিক যে ডিসঅর্ডার গুলো হয় আপনার বডিতে, যেমন নার্ভাস সিস্টেমে, আপনি বয়স বাড়ার সাথে সাথে দেখবেন আপনাকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে, আপনার স্লিপ সাইকেলটা আগে ঘুমালেই শুতে গেলেই আপনি ঘুমিয়ে যেতেন, অথচ এখন আপনি শুয়ে থাকছেন দীর্ঘ সময় কিন্তু আপনার ঘুম আসছে না, আপনি রিভোট্রিল 0.5, ক্লোনাজিপাম অথবা ডিসোপ্যান অথবা U4, এই ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি অ্যানজাইনার এই ওষুধগুলো আপনি খাচ্ছেন, যেটাতে আপনার হতাশা উদ্বিগ্নতা আপনি কমানোর চেষ্টা করছেন এবং ঘুমানোর চেষ্টা করছেন, যেই প্রবলেমটার কারণে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের বডির অন্যান্য ফাংশন গুলো ব্যাহত হচ্ছে। এবং আপনি দেখেন যে বয়স বাড়ার সাথে সাথে হতাশা এবং উদ্বিগ্নতা আপনার মধ্যে বেড়েই চলছে। তো এই বিষয়টা, একটা জিনিস লক্ষ্য করেন, এই বিষয়টা আমাদের থেকে ভাবিয়ে তুলছে, কিন্তু এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য জানা, কারণ এই চেঞ্জ গুলো আমরা বয়সের সাথে লক্ষ্য করছি। আপনি বিভিন্ন প্রকার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন, মানসিক রোগী, আপনি ভালো ডক্টরের শরণাপন্ন হচ্ছেন, কিন্তু আলটিমেটলি দেখেন যে আপনি কিন্তু অল্প বয়সেই বার্ধক্য পরিণত হয়ে যাচ্ছেন এবং আপনার বডিতে ড্যামেজিং প্রসেসটা শুরু হয়েছে, এবং যেটা আপনার জন্য সত্যি মঙ্গলজনক না। এবং আসুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এজিং কস্ট বাই সানলাইট। অনেকে আছে যে সূর্যের অতি বেগুনি রশ্মি, যেটা আল্ট্রাভায়োলেট রে বলি, সেটার কারণে আমাদের স্কিন ড্যামেজ হয়, যে স্কিনে হাইপার পিগমেন্টেশন শুরু হয়, স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়ে যায়, আমাদের বডিতে ফ্রি রেডিক্যাল ড্যামেজটা দেখা যাচ্ছে বৃদ্ধি পায়, টক্সিন একুমুলেশন, টক্সিনটা বিভিন্ন কারণে হতে পারে, এটা এনভায়রনমেন্টাল ইফেক্টের কারণে অথবা বিভিন্ন ধরনের ওষুধের থেকে আমাদের টক্সিন একুমুলেশন হতে পারে, যেটার কারণে আমাদের স্কিনে বিশেষ করে কোলাজেন, ইলাস্টিন, হাইলুরোনিক অ্যাসিড এগুলোর পরিমাণটা কমতে থাকে। দেখেন আজ থেকে 20 বছর আগে আপনার স্কিনটা যত সুন্দর ছিল, ফ্রেশ ছিল, এখন কিন্তু আপনার স্কিনটা সেরকম নেই। আপনি চেষ্টা করছেন যে সেটাকে কিভাবে সুস্থ রাখা যায়, আপনি চেষ্টা করছেন বিভিন্ন প্রসাধনের মাধ্যমে, কিন্তু আপনি পারছেন না, কারণ আর্টিফিশিয়াল ওয়েটা নট অলওয়েজ এটা কিন্তু আপনাকে একটা ভালো প্রিভিলেজ দিতে পারছে। এবং আপনি দেখছেন পলিউশন এবং ইরিটেন্টস কারণে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, আপনার স্কিন শুকিয়ে যাচ্ছে, আপনার চেহারার মধ্যে বয়স্কের ভাব চলে আসছে, আপনার কপালে বিভিন্ন ভাঁজ পড়ে যাচ্ছে, আপনি চোখটা একটু কুচকাবেন, দেখবেন যে আপনার চোখের যে সাইড গুলো দেখবেন অনেকগুলো ভাঁজ পড়ে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা হলো এজিং প্রসেস। পোর নিউট্রিশন, আমাদের মধ্যে কতগুলো মানুষ আছে যারা মানে ভালো মানে পুষ্টিযুক্ত খাবারগুলো খাচ্ছি, অনেকে পুষ্টিযুক্ত খাবারগুলো খাচ্ছি কিন্তু আমাদের বডিতে সঠিকভাবে সেগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে না। তার মেইন কারণ হচ্ছে যে আমাদের বডির সিস্টেমটাকে আমরা ড্যামেজ করে দিয়েছি প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে। গ্যাস্ট্রিক ওষুধ বেশি খাওয়ার ফলে আমাদের বডিতে, আমাদের পাকস্থলীতে পর্যাপ্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হচ্ছে না, যার ফলে খারাপ ব্যাকটেরিয়া যেগুলো খাবারের মাধ্যমে প্রবেশ করছে সেগুলো আনকিল্ড অবস্থায় রয়েছে, এবং সেই খারাপ ব্যাকটেরিয়া গুলো গিয়ে আমাদের যে পাকস্থলীর পরবর্তী যে ধাপটা, সেখানে গিয়ে তারা বসবাস শুরু করছে এবং সেই এনভায়রনমেন্টটাকে খারাপ করে দিচ্ছে, এবং আপনি আরো বেশি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, এবং আপনার পাকস্থলী এনভায়রনমেন্টটা প্রচন্ড খারাপ, আপনার পেট ফুলে যাচ্ছে, প্রচুর পরিমাণে গ্যাস ফর্মেশন হচ্ছে, যেটার কারণে কিন্তু আপনি আপনার মেন্টাল স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি হতাশা উদ্বিগ্নতায় ভুগছেন, স্লিপ ডিসঅর্ডার, আপনার ঠিকভাবে ঘুম হচ্ছে না, এবং আপনার ব্লাড প্রেশার রাইজ করছে, একটার পর একটা প্রবলেম আপনার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এবং যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা, যাদের বিশেষ করে পাকস্থলী পরবর্তী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, যেটাকে আমরা ইন্টেস্টাইন বলি, যেটা যাদের ড্যামেজ রয়েছে, সেই ড্যামেজ অংশটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন যেটা আপনি খাবারের মাধ্যমে ইনটেক করছেন সেটাই কিন্তু ব্লাডে ডিস্ট্রিবিউশন করতে পারছে না। তার মানে আপনার খাবারগুলো অব্যবহৃত অবস্থায় কিন্তু থেকে যাচ্ছে, যার ফলে আপনি পুষ্টিহীনতায় ভুগছেন এবং আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আপনার বডিতে তৈরি হওয়ার কথা সেটা কিন্তু কমে যাচ্ছে, এবং আস্তে আস্তে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। এবং ইম্পেয়ার্ড সেল রিনিউয়াল,
যদি আপনার বডিতে যদি সেই পরিমাণে সেল যদি নতুন ভাবে উৎপন্ন হতে না পারে, তাহলে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আরেকটা এজিং এর প্রসেস হলো টেলোমারেজ শর্টেনিং। একটু আগে বলেছি এলিজাবেথ ব্ল্যাকবার্ন 2009-এ ফিজিওলজিতে নোবেল পুরস্কারে নমিনেটেড হয়েছেন। বিশেষ করে টেলোমারেজ এই শর্টেনিংটাকে প্রতিরোধ করার মাধ্যমে বিজ্ঞানীরা বলেছেন যে আপনার যে কোষ রয়েছে, কোষের ভিতরে রয়েছে ডিএনএ, এবং ডিএনএ এর উপরে আপনি যেমন মাথায় ক্যাপ পরেন, এরকম ক্যাপের মতো রয়েছে টেলোমারেজ। তো এইটা ক্রমাগত কোষ বিভাজনের ফলে এই টেলোমারেজটা আস্তে আস্তে শর্ট হয়ে যায়। এই শর্ট হয়ে যাওয়ার এমন একটা পর্যায় যেখানে ডিএনএটাও কিন্তু ড্যামেজ হয়ে যায়। আর ডিএনএ ড্যামেজ হলে আপনার কোষটা ড্যামেজ হয়ে যায়। আর আপনি জানেন আপনার কোষ ড্যামেজ হওয়ার পরিণতি মানে কি? আপনি এজিং প্রসেস চলে যাচ্ছেন এবং আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তো আমরা কিভাবে আমাদের এজিং প্রসেসটাকে স্লো করতে পারি? আমরা চেষ্টা করব যে আমরা একটা সঠিক নলেজ আমাদের মধ্যে নেওয়া। যেমন আমরা অ্যাভয়েড টোবাকো, নেভার টু লেট টু কুইট। আপনি অবশ্যই সিগারেট স্মোকিং করা ছেড়ে দিবেন। আপনার অবশ্যই স্ট্রেস গুলোকে আপনি কমানোর চেষ্টা করবেন। অবশ্যই নিউট্রিশনাল ডায়েট গুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন এবং আপনি এক্সারসাইজ করার চেষ্টা করবেন। খালি পেটে সকালে প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করার চেষ্টা করবেন। প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনি বিশেষ করে না খেয়ে থাকার চেষ্টা করবেন। আপনার বডির যে ফ্যাট গুলো রয়েছে, সেই ফ্যাট গুলোকে আপনার ক্যালোরি তৈরিতে সহযোগিতা করবেন, যেন আপনার বডির ফ্যাট গুলো আস্তে আস্তে বার্নের মাধ্যমে আপনি যেন সুস্থ হতে পারেন। ফিজিক্যাল এক্সারসাইজটা এই কারণে আমাদের জন্য খুব বেশি দরকার। আর অবশ্যই চেষ্টা করবেন মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল যে সিস্টেমটা, সেটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আসুন, মডার্ন সায়েন্স আমাদের জন্য কি উপহার নিয়ে আসছে, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জিনোমিক, জিন থেরাপি, স্টেম সেল, ন্যানো মেডিসিন, এই বিষয়গুলো আমাদের কাছে নতুন, কিন্তু পুরো বিশ্বব্যাপী কিন্তু সায়েন্টিস্টদের কাছে বিষয়গুলো নতুন না, কারণ তারা দে হ্যাভ বিন ট্রাইং সিন্স লং, অনেক বছর ধরে তারা ট্রাই করছে যে এই টেকনোলজি গুলোকে কিভাবে তারা মেডিকেল সায়েন্সে তারা ইনক্লুড করবে। কারণ এটাকে যদি তারা ইনক্লুড করতে পারে, তাহলে তাদের সেই টার্গেটটা ফুলফিল করতে সক্ষম হবে। এবং বলা হয়েছে যে আর গোয়িং টু ডিপলি মডিফাই আওয়ার রিলেশন উইথ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। সিস্টেম কল এনবিআইসি কনভার্জেন্স সিস্টেম, যেটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আপনার বয়সত বার্ধক্যটাকে আরো পিছিয়ে দেয়, এবং মৃত্যুর যেই মৃত্যু তো একটা বার্ধক্যজনিত সমস্যার একটা রেজাল্ট, সেই ডেথ প্রসেসটাকে আরো বেশি ডিলে করে ফেলে। which means synergies between nanomedicine, biotechnology, information technology and cognitive science, এবং যেটা আমাদের মধ্যে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে। বার্ধক্য এবং মৃত্যু বহুলাংশে কমে যাবে, যেটাকে বিজ্ঞানীরা বলেন এনবিআইসি কনভার্জেন্স, যেটা মানে ঐক্যতা ন্যানোমেডিসিন, বায়োটেকনোলজি, ইনফরমেটিভ টেকনোলজি এবং কগনিটিভ মেডিসিনের। আমরা জানি যে ডিএনএ সিকোয়েন্স হচ্ছে এমন একটা পর্যায় যে ডিএনএ সিকোয়েন্স বিলিয়ন্স অফ ইনফরমেশন কন্টেইনস আওয়ার জেনেটিক মেকআপ উইল রেভলিউশনাইজ মেডিসিন। জাস্ট একটা জিনিস কল্পনা করেন, আপনার পুরো শরীরের অংশ যদি সেলুলার লেভেল থেকে কোষে কোষান্তরে ঠিক হয়ে যায়, সুস্থ থাকে, তাহলে কি আপনি সুস্থ হতে পারেন না? অবশ্যই আপনি সুস্থ হতে পারেন। এবং সেটাই হচ্ছে আমাদের জন্য একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং গিফট অফ মডার্ন মেডিকেল সায়েন্স, যেটা জিওনিস গ্লোবাল তার স্পেশাল প্রোডাক্টের মাধ্যমে আমাদের মধ্যে নিয়ে এসেছে। এই কারণে আমি বলেছি যে আমাদের দেশের মানুষগুলো, আমাকে ইউরোপের একটা প্রোগ্রামে আমাকে 2 মিনিটের সুযোগ দেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল যে ওয়াই ডু ইউ নিড জিওনেস ইন ইউর কান্ট্রি। আমি বলেছি যে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা এত খারাপ না, আমাদের দেশের মানুষগুলো বিভিন্ন ট্রিটমেন্টের আওতায় রয়েছে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, হার্বাল মেডিসিন, ডিফারেন্ট মেডিসিন রয়েছে, বাট উই ডোন্ট হ্যাভ স্পেশাল স্টেম সেল স্টিমুলেন্ট ট্রিটমেন্ট, যেটা জিওনেস আমাদেরকে প্রোভাইড করছে, যেটার মাধ্যমে আমরা লনজিভিটি পাবো। আমরা শুধুমাত্র অসুখ ভালো করা অথবা কিছুদিন স্বাচ্ছন্দ্য থাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই আমাদের মধ্যে একটা লনজিভিটি। The system is able to protect our cell from cellular level by preventing telomerase shortening and DNA damage. Telomerase shortening টাকে প্রিভেন্ট করব এবং আমরা ডিএনএ ড্যামেজটাকে রোধ করব। সিম্পল টার্গেট। তো এই কারণে আমরা জেনারেশন ইয়াং এর মেম্বার হতে চাই। অবশ্যই আমাদের রয়েছে ইএস সিস্টেম, এবং এই ইএস সিস্টেমটা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের এটার জন্য সর্বোচ্চ কাজে লাগাতে পারি। এবং জেনারেশন ইয়াং যেটা বিশ্বাস করে যে মডার্ন সায়েন্স আরো অনেক বেশি দূরে, শুধুমাত্র রোগের চিকিৎসা অথবা জীবন বাঁচানো থেকেই রক্ষা করাটাকেই ডিপেন্ড করছে না। আমরা সবাই চাই যে সুস্থ থাকতে
ইয়াং এর মতো একটা ফিলিংস আমাদের মধ্যে থাকতে, অথবা আমরা চাই যে আমরা দীর্ঘদিন বেঁচে যেন থাকতে পারি, আমাদের নাতি নাতনি ওই লেভেল পর্যন্ত যেন আমরা যেতে পারি, এবং বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে না, আমরা যেন সুস্থভাবে আমরা যেন সেই লেভেলটা ওভারকাম করতে পারি। আমরা তারুণ্য ধরে রাখতে চাই, আমরা দীর্ঘ সময়ের জন্য তারুণ্য ধরে রাখতে চাই, আমরা আমাদের স্বপ্নকে কিন্তু অবশ্যই বাস্তবায়ন করতে চাই। জিওনেস অন্যতম একটা কোম্পানি যেটা ফিউচার টেকনোলজি নিয়ে কাজ করছে এবং স্থায়িত্বতা ও তারুণ্যকে ধরে রাখার জন্য, এবং বিশেষ করে এই জিওনেসের যে প্রোডাক্ট লাইন গুলো রয়েছে সেটার মাধ্যমে এটা সম্ভব। তো ইয়ে সিস্টেম যেটা আমাদের ডিএনএ রিপেয়ার সিস্টেমকে নতুন করে বিশেষ করে আমাদের ডিএনএ রিপেয়ার সিস্টেমটাকে অ্যাক্টিভ করছে, আমাদেরকে নতুন করে বাঁচার আমাদেরকে কিন্তু একটা স্বপ্ন দেখাচ্ছে। এবং আসুন আমরা স্টেম সেল নিয়ে দুটো কথা বলে নেই। এতক্ষণ বলছিলাম যে স্টেম সেলটা কি জিনিস। বিজ্ঞানীরা চেষ্টা করছে যে স্টেম সেল নিয়ে গবেষণা করার দীর্ঘদিন থেকে। স্টেম সেলটা হচ্ছে একটা রিজেনারেটিভ সেল, যেটাকে বলা হয় পুনরুৎপত্তিগত ক্ষমতা সম্পন্ন একটা কোষ, যেটা আমাদের বডিতে বোন মেরোতে পাওয়া যায়। 125 মিলিয়ন স্টেম সেল রয়েছে আমাদের বডিতে, কিন্তু দুঃখের বিষয় হলো এদের মধ্যে মাত্র 10% কোষ, 10% স্টেম সেল আমাদের বডির বিভিন্ন ইনজুর সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য কাজ করছে, আমাদের রিপেয়ারমেন্টে কাজ করছে। তো বাকি 90% কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু বিজ্ঞানীরা বলেছে যত বেশি স্টেম সেল আপনার রক্ত প্রবাহে কাজে লাগবে, তত বেশি আপনি সুস্থ থাকবেন, তত বেশি আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে, তত কম আপনি এজিং ইফেক্টে দিকে ধাবিত হবেন। আপনি দেখতে পাচ্ছেন স্টেম সেলের মাধ্যমে আমরা রিডিউস ইনফ্লামেশন, আমাদের বডি ইনফ্লামেশন গুলো কমে যাচ্ছে, ফাইট অ্যাপোপ্টোসিস, সেল ডেথ গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ডিফারেন্সিয়েট ইনটু মাল্টিপল টিস্যু। এই স্টেম সেলটা প্রয়োজন সাপেক্ষে আপনার পুরো বডির যে কোনো কোষে রূপান্তরিত হয়ে সেই ড্যামেজটাকে আস্তে আস্তে কমিয়ে দিতে পারে। তাছাড়া সেলফ রেপ্লিকেশন সিস্টেম রয়েছে স্টেম সেলে, কত চমৎকার একটা সিস্টেম। সেলফ রেপ্লিকেশন মানে আপনার যদি এরকম হতো যে আপনার কাছে এখন আছে 1000 টাকা, আপনার অটোমেটিক্যালি কালকে এসে আপনি দেখলেন যে আপনার কাছে 1000 টাকা না, 1000 টাকা গ্রো করতে করতে আপনার 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা হয়ে গেল, আপনার কেমন লাগবে? অবশ্যই আপনার কাছে অদ্ভুত লাগবে। তো আপনার বডিতে এমন একটা সিস্টেম রয়েছে যেখানে আপনার একটা কোষকে রিজেনারেশনের মাধ্যমে, মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সেটাকে অনেকগুলো কোষে পরিণত করতে পারে, সেটা হচ্ছে আপনার স্টেম সেল। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার আমার জন্য স্টেম সেলটা কত বেশি জরুরি। আর আমাদের প্রোডাক্ট গুলোতে স্টেম সেল স্টিমুলেন্ট উপাদানটা রয়েছে। আমাদের প্রোডাক্ট গুলোতে কিন্তু কোনো স্টেম সেল নেই, স্টেম সেল স্টিমুলেন্টটা রয়েছে, যেটা বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণার ফলে যেটাকে আবিষ্কার করেছে, যারা এটা প্রোডাক্ট লাইনের মধ্যে নিয়ে চলে আসছে। যেই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমরা আজকে কয়েকটা কিছু আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি হিউম্যান স্টেম সেলে বিভিন্ন ব্যবহার, ব্রেইনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আমাদের হার্টের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে, আমাদের ইন্টেস্টিনের সিস্টেমের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে, আমাদের লিভারের ক্ষেত্রে চমৎকার উপকারিতা এনে দিচ্ছে। এবং আরেকটা বিষয় দেখেন, আপনার হাত পা কেটে গেলে রক্তক্ষরণ হয়, এবং সেই রক্তক্ষরণটা পূরণের জন্য কিন্তু আপনার অনুচক্রিকা এসে আপনাকে সহযোগিতা করে। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার বডিতে কোনো একটা অংশ ইনজুর হলো, যদি রক্ত জমাট না বাঁধে তাহলে কি আপনি সার্ভাইভ করতে পারবেন? আপনি পারবেন না। আপনার ব্লিডিং এর মাধ্যমে আপনার বডিতে রক্ত কমে গিয়ে আপনি কিন্তু মারা যাবেন, যেটাকে আমরা বলি হেমোরেজিক শক, মানে রক্ত কম হয়ে যাওয়ার ফলে মারা যাওয়া। এই এই যে রিজেনারেশন অথবা এই যে জমাট বাঁধা, এই যে রক্তটা উৎপন্ন হওয়া, এই যে হিমোগ্লোবিন লেভেলটা নরমাল রাখা, এই যে বিভিন্ন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, শরীরে রোগ ফাংশনাল যে পরিবর্তনগুলোকে যেগুলো নিয়ন্ত্রণ করছে, সেই প্রত্যেকটাই হচ্ছে স্টেম সেলের একটা কার্যকরী একটা পদক্ষেপ। তো মূল বিষয়টা হচ্ছে যে স্টেম সেলটা আমরা এতদিন শুনেছি স্টেম সেলটা রিজেনারেশন করা যায়, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন অথবা জানেন স্টেম সেলকে গ্রো করা যায়। তো মূল বিষয়টা হচ্ছে যে স্টেম সেলকে আমরা বিভিন্ন ভাবে গ্রো করার চেষ্টা করেছি, হিউম্যান এডিপোজ টিস্যু থেকে অথবা অন্যান্য ইমব্রায়োজেনিক স্টেম সেল তৈরি করার চেষ্টা করছি। কিন্তু এটা বর্তমান পৃথিবীতে এখনো রিসার্চের অবস্থায় রয়েছে। এটা নিয়ে এখন পর্যন্ত খুব বেশি সায়েন্টিস্ট সাকসেসফুল রেজাল্ট এখনো পাইনি। তবে এই কারণে আমরা কি করেছি, আমাদের যে প্রোডাক্ট লাইন গুলো রয়েছে সেগুলোতে আমরা বোটানিক্যাল স্টেম সেল স্টিমুলেন্ট গুলোকে নিয়ে চলে এসেছি, যেটা আমাদের জন্য রিস্ক ফ্রি এবং যেটা আমাদের বডির স্টেম সেল গুলোকে উৎপাদন করতে, স্টেম সেল গুলোকে দীর্ঘ সময় রক্ত প্রবাহে সমন্বিত রাখতে, পাশাপাশি স্টেম সেল গুলোকে সাইট অফ ইনজুরিতে, যেখানে আপনার প্রবলেমটা হচ্ছে সেখানে নিয়ে যেতে সহযোগিতা করছে। 3টা কাজ করছে এখানে আমাদের প্রোডাক্ট গুলো। বিশেষ করে এখানে স্টেম সেলটাকে প্রথমত উৎপাদন করছে, উৎপাদন করে আপনার লাভ কি, যদি আপনার
বডিতে এটা দীর্ঘ সময় অব্যাহত না থাকে এটা কার্যক্রম, সে কারণে দীর্ঘ সময় বডিতে অব্যাহত রাখার চেষ্টা করছে এবং সাইড অফ ইনজুরিতে মোবিলাইজেশনের মাধ্যমে সেটাকে পরিবহন করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ড্যামেজ পূরণের জন্য। এবং স্টেম সেল পছন্দ করে ডুপ্লিকেশনে, স্টেম সেল আমাদের বডির রিপেয়ারে, আমাদের গ্রোথ ফ্যাক্টর রিলিজে সহযোগিতা করছে এবং প্রয়োজনের সাপেক্ষে এটা বিভিন্নভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা ইএস সিস্টেমের সম্পর্কে জানবো এবং ইএস সিস্টেমটা মানে হচ্ছে ইউথ এনহ্যান্সমেন্ট সিস্টেম, এবং আজকে আমরা দুটো প্রোডাক্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডিফেন্ড এবং অবশ্যই আমাদের সরি ইংলিশ I should speak in English. Hello? আপনি বাংলায় বলেন, আমি রিমুভ করে দিচ্ছি তাকে। All right. So ওনাকে বিশেষ করে আমাদের ইংলিশ প্রোগ্রামে ইনভাইট করতে পারেন অবশ্যই, যেহেতু সে ইংলিশটা ডিমান্ড করছে। ওকে, সরি টু ইন্টারাপ্ট। আজকে আমরা রিজার্ভ এবং রেভিটা ব্লু নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল অফ আস। আমরা জানি যে এই রিজার্ভটা এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের শরীরের বিভিন্ন ধরনের ফাংশনাল যে ডিসঅর্ডার গুলো সেগুলো রিমুভ করতে কিন্তু আমাদের কাজে লাগে। বিশেষ করে এটাকে বলা হয় বোটানিক্যাল ব্লেন্ড অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের বডিকে সুপার চার্জ করছে, আমাদের ইন্টারনাল সিস্টেমটাকে ডেভেলপমেন্টে সহযোগিতা করছে। যেটাতে রয়েছে 186 মিলিগ্রাম অফ রাসভেরাথ্রল, যেটা ডেভেলপে অবদান রয়েছে প্রফেসর ডেভিড সিনক্লেয়ার হার্ভার্ড ইউনিভার্সিটি সহ অন্যান্য যে সায়েন্টিস্টরা। যেখানে 6টা ফ্রুটস এর ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেখানে রয়েছে পমগ্রেনেট জুস, ডালিমের জুস, ব্লুবেরির জুস, কনকর্ড গ্রেপের জুস, তাছাড়া রয়েছে গ্রিন টির এক্সট্রাক্ট, তারপর গ্রেপস এর এক্সট্রাক্ট রয়েছে, এসআই এক্সট্রাক্ট রয়েছে, অ্যালোভেরা এবং ডার্ক সুইট চেরি জুস। তো এখানে রয়েছে রাসভেরাথ্রল, যেটা সম্পর্কে আমরা অবশ্যই জানার চেষ্টা করব। যে রাসভেরাথ্রলটা আমরা জানি, রাসভেরাথ্রলের মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি। বর্তমান সময়ে যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, আমাদের বডিতে ভাইরাসের এগেইনস্টে একটা প্রোটেকশন দরকার, এবং অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিটা যত আমাদের বডিতে থাকবে আমরা তত বেশি বর্তমান সময়টাকে আমরা ফেস করতে পারবো। স্পেশালি আপনি দেখেন, আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন, ভিটামিন সি যুক্ত খাবারগুলো খাচ্ছেন, আপনি গরম পানি বিশেষ করে লেবু মিশিয়ে গরম পানি পান করার চেষ্টা করছেন, যেন আপনার বডিতে ভিটামিন সি লেভেলটা বাড়ে এবং আপনার দেখা যাচ্ছে যে আপনার জন্য ভাইরাসটা আপনার বডিতে তেমন কোনো ইফেক্ট তৈরি করতে না পারে। তাছাড়া আপনি চেষ্টা করছেন অন্যান্য বিভিন্ন ভাবে আপনার ডায়েটটাকে মেনটেন করে আপনার বডিতে নিউট্রিশন লেভেলটা বাড়াতে, যেটাতে আপনি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি তৈরি করতে পারেন আপনার বডিতে। তো বর্তমান সময়ে ওই সমস্ত ব্যক্তিরা রিস্কে আছে যাদের সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা, যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে, যাদের হার্টের প্রবলেম রয়েছে, অথবা যাদের বডিতে ক্রনিক ইলনেস রয়েছে, যারা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারাই কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি কোভিড-19 এর ঝুঁকিতে রয়েছে। আর যারা ইয়াং, যারা এনার্জেটিক, তাদের ক্ষেত্রে খুব একটা বেশি আমরা দেখতে পাচ্ছি না যে মানুষগুলো মারা যাচ্ছে। কারণ আমরা জানি বিশেষ করে কফ অথবা ফিভার অথবা সোর থ্রোট, গলায় ব্যথা অথবা শ্বাসকষ্টজনিত সমস্যা একটা সময় নিউমোনিয়া অথবা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আরডিএস এই ধরনের প্রবলেম, অথবা মাল্টি অর্গান ফেলিওর এই ধরনের প্রবলেম হয়ে গিয়ে কিন্তু মানুষগুলো মারা যাচ্ছে, বিশেষ করে কোভিড-19 এ। তো এই রাসভেরাথ্রলের মধ্যে সে উপাদান রয়েছে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিস। শুধুমাত্র অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিস নাই, সেটা আপনাকে সাপোর্ট দিচ্ছে, স্পেশালি অ্যান্টি ইনফ্লামেটরি সাপোর্ট রয়েছে সেখানে রয়েছে ইনফেকশনের এগেইনস্টে, সেখানে হচ্ছে ইস্কেমিয়ার এগেইনস্টে, আপনার হার্টকে চমৎকার ভাবে সাপোর্ট দিচ্ছে, আপনার হার্টে কোলেস্টেরল জমতে দিচ্ছে না, আপনার এজিং ইফেক্টটাকে আস্তে আস্তে কমিয়ে আনছে, এবং নিউরোপ্রোটেক্টিভ ফাংশন রয়েছে, আপনার ব্রেইনের কোষগুলোকে সেটা ধারণ করছে এবং ব্রেইনের কোষগুলো হেলদি করতে সেটা সাপোর্ট দিচ্ছে, আপনার বডির ফ্যাট বার্নিং যে এবিলিটি সেটাকে অবশ্যই এটা ইনক্রিজ করছে। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিভাইরাল, আমাদের পছন্দের যে বর্তমান সময়ে যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, আমরা দেখতে পাচ্ছি ক্যান্সার কেমো প্রিভেন্টিভ ফাংশন রয়েছে এটাতে, তো যেটা আমাদের জন্য একটা ডিভাইন গিফট আমরা বলতে পারি। তো মূল বিষয়টা হচ্ছে যে জিওনেস প্রোডাক্ট গুলো মেজর ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রাসভেরাথ্রল। তাছাড়া এই যে ফ্রুটস এর ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো রয়েছে, এসব সংমিশ্রণের কারণ হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়াটা। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বেনিফিটস অফ রাসভেরাথ্রল। The benefit of resveratrol রয়েছে reduce bad cholesterol, reduce risk of blood clotting and inflammation, and help protect skin against free radical damage. আর কারণ রাসভেরাথ্রলের পরিমাণটা যত বেশি থাকবে আপনার প্রোডাক্টের মধ্যে, আপনার বডিতে, আপনার বডি তত বেশি পরিমাণ কিন্তু বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতায় আপনাকে সাপোর্ট দিতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে রাসভেরাথ্রল কোন কোন
খাদ্যে বেশি রয়েছে, যেমন ডার্ক চকলেটে বেশি রয়েছে, ব্লুবেরিসে বেশি রয়েছে, পিনাট, আমরা অনেকে পিনাট বাটারটা অনেকে রিকমেন্ড করি স্পেশালি, সেখানে বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রিন টি, বিভিন্ন ধরনের গ্রিন টি কিন্তু উচ্চ রক্তচাপটাকে কমাতে সহযোগিতা করে। রেড গ্রেপস এর মধ্যে যে আবরণটা রয়েছে, সেই আবরণটার মধ্যে রয়েছে রাসভারাথ্রল এবং পলিফেনল, যে বিশেষ করে এই ফলের যেই খোসাটা, যেটাকে আমরা ফলের আবরণ বলি, যেটা ফলটিকে বাহিরের পরিবেশ থেকে সাপোর্ট দিচ্ছে। এবং পলিফেনল, হোয়াট দে আর অ্যান্ড ওয়াই ইউ নিড দেম, কারণ এই পলিফেনলটা আমাদেরকে অ্যান্টি ডায়াবেটিস প্রোডাক্ট হিসেবে কাজ করছে, এবং কার্ডিও প্রোটেক্টিভ ফাংশন রয়েছে, অ্যান্টি অ্যাজমাটিক ফাংশন রয়েছে এই পলিফেনলে, এবং অ্যান্টি এজিং রয়েছে। একটু আগে আমি বলেছি যে যাদের পেটে সমস্যা অথবা যাদের পেটে সঠিকভাবে হজম প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই অ্যালার্জি প্রবলেমটা অনেক বেশি তীব্রতর আকার ধারণ করে। আপনি দেখেন আপনার যে ব্যাকটেরিয়া গুলো আপনার পাকস্থলীতে বাসা বেঁধেছে, সে আপনার পাকস্থলীর যে পরবর্তী অংশটা, যে পরবর্তী নালিকাগুলোতে, সেখানে তারা সেই নালিকাগুলোর দেয়ালগুলোকে ছোট ছোট ছিদ্র তে বিভক্ত করে, ছোট ছোট ছিদ্র তৈরি করে তাদের মধ্যে, যেটার মাধ্যমে এই ব্যাকটেরিয়া গুলো আপনার রক্ত প্রবাহে প্রবেশ করে। তো আপনার রক্ত প্রবাহে যদি আপনার এই ব্যাকটেরিয়া গুলো প্রবেশ করে, অটোমেটিক্যালি সেটাকে আমরা বলি ব্যাকটেরিমিয়া, মানে ব্যাকটেরিয়া ইন ব্লাড। তো এই ব্যাকটেরিয়ামিয়া যদি হয়, আপনার নাকে, চোখে, শরীরের বিভিন্ন অংশে কিন্তু চুলকানি শুরু হয়ে যায়। এবং অনেক সময় খাবারের পার্টিকেলস গুলো কিন্তু আপনার খাবার এই বিশেষ করে এই দেয়াল ভেদ করে আপনার ব্লাডে মিশে যায়, যার ফলে আপনার বডিতে প্রচন্ড চুলকানি হয়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে চুলকানি অসহ্য মাত্রায় চলে যায়। আমরা চেষ্টা করি লোরাটাডিন, ডেসফ্লোটাডিন, সিট্রিজিন, লেভোসিট্রিজিন, এমকাস্ট, মোনাস, মন্টেয়ার অথবা ফ্যাক্সোফেনাডিন, এই ধরনের ওষুধগুলো খাওয়ার, যেগুলোকে আমরা অ্যালার্জি প্রবণতাটাকে কমিয়ে দিই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, প্রবলেমটা তো আপনার সেই পাকস্থলীতে, যেখানে আপনার এই দেয়ালটা ভেদ করে আপনি আপনার দুশ্মনকে ভিতরে আনার সুযোগ করে দিচ্ছেন। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে উল্টাপাল্টা গ্যাস্ট্রিক ওষুধ যেন আমরা না খাই, আমরা যেন আমাদের পাকস্থলী পরিবেশটাকে ঠিক রাখতে পারি। একটা জিনিস মনে রাখবেন, হেলদি অ্যাবডোমেন মিন্স হেলদি লাইফ, আর হেলদি লাইফ মিন্স সবকিছুই ভালো। তো আমরা অবশ্যই পেটটাকে ভালো রাখার চেষ্টা করব, আমাদের এই যে নালিকাগুলো রয়েছে সেগুলোকে সুস্থ রাখার চেষ্টা করব, বিশেষ করে সেখানে খারাপ ব্যাকটেরিয়াকে গ্রো করতে দিব না। আসুন, হাউ রিজার্ভ প্রোটেক্ট আওয়ার বডি এগেইনস্ট অক্সিডেশন। মূল বিষয়টা হচ্ছে যে আপনার আমার বডি প্রতিনিয়ত অক্সিডেটিভ ড্যামেজের শিকার হচ্ছে, আপনার আমার কোষ মারা যাচ্ছে। কিন্তু এখন এই কোষ যে মৃত্যু হচ্ছে, এটার কারণ হচ্ছে যে অক্সিডেশন। তাই আমাদের দরকার অ্যান্টি অক্সিডেন্ট। আমাদের বডিতে আমাদের সৃষ্টিকর্তা অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে দিয়েছেন। এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো আমাদের বডিটাকে বিভিন্ন প্রকার কোষ মৃত্যু থেকে আমাদের বডিটাকে বাঁচানো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বডির পক্ষে পরিপূর্ণভাবে সেই কার্য সম্পাদনটা সম্ভব হয় না। তাই আমাদের দরকার বিশেষ করে প্রকৃতি থেকে আমাদের পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, যেটা আমরা পেয়ে থাকি বিশেষ করে ব্লুবেরি, অ্যাসাই অথবা চেরি অথবা রেড গ্রেপস থেকে। বিশেষ করে এই অ্যান্টিঅক্সিডেন্টটা কোথায় থাকে? এই সমস্ত ফ্রুটসের আবরণের মধ্যে থাকে। আমরা দেখব যে আবরণটা তাদেরকে বাহিরের পরিবেশ থেকে রক্ষা করছে, এবং সেটা যে পৃথিবীতে বর্তমানে নাম্বার 1 এ অবস্থান করছে ক্যাপি টেস্টের মাধ্যমে, সেটা আমরা প্রমাণিত করতে পারবো। ক্যাপি টেস্ট মানে হলো সেল বেস অ্যান্টিঅক্সিডেন্ট পার এরিথ্রোসাইট। প্রতি ফোঁটা রক্তে কি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান সেটা এটা পরিমাপ করে দিচ্ছে, এবং ক্যাপি টেস্ট মেজার করছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ অফ ন্যাচারাল প্রোডাক্টস। যেমন আপনার বডিতে হিমোগ্লোবিন আছে কি নাই, কোনো ইনফেকশন কাজ করছে কি না, সেটা আমি টের পাবো যদি আপনার রক্ত পরীক্ষা করা হয়। হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই ধরনের উপাদানগুলো পেয়ে যাবো। তো যারা রিজার্ভ খেয়েছে তাদের রক্ত যদি আমরা পরীক্ষা করি, তাহলে আমরা দেখবো যে তাদের রক্তে বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা, যেটা ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা পেয়েছে 37.1 ইউনিট। কুড ইউ ইমাজিন? এবং এটাকে বলা হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি 37.1 ইউনিট, দ্য হাইয়েস্ট এভার সিন বাই দ্য টেস্টিং ল্যাবরেটরি। তো অনেকের কোশ্চেন রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টটা আবার কি জিনিস, এটা আমাদের কি কাজে আসে। অবশ্যই আসুন আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করি। এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই একটু সাইডে যেতে হবে। একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যখন অ্যাপল কেটে রেখে দেন, অ্যাপলটা একটা সময় গিয়ে কিন্তু ব্রাউনিশ কালার হয়ে যায় এবং অ্যাপলটা ড্যামেজ হয়ে যায়। তার কারণ হচ্ছে অ্যাপলটা যখন আপনি কামড় দিলেন অথবা আপনি যখন কাটলেন, ওই সময়টাতে অ্যাপলটা বাইরের একটা পরিবেশের সাথে তাকে ফাইট করতে হয়। কিন্তু এতক্ষণ অ্যাপলটা কিন্তু ভালো ছিল, আপনি যখনই এটাকে রাপচার করলেন অথবা কাটলেন, তার ভিতরে যে পরিবেশটার সাথে বাইরের পরিবেশের একটা রাসায়নিক বিক্রিয়া হয়। কিরকম বিক্রিয়া হয়? বাতাসের অক্সিজেন এবং আপেলের যে আয়রন রয়েছে, সেই আয়রনের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে অ্যাপলটা আস্তে আস্তে পচনশীল হয়ে যায়।
ঠিক তেমনি কলাকে ছিলে রেখে দিলে আপনি যদি না খেয়ে রেখে দেন, কলাটা একটা সময় খারাপ হয়ে যায়, আপনি কিন্তু খাবেন না। আমাদের বডিতে অক্সিজেনের একটা খারাপ ইফেক্ট হচ্ছে যে আমাদের বডির কোষগুলোকে অক্সিডেটিভ ড্যামেজের আওতায় নিয়ে চলে আসে, যার মাধ্যমে আমাদের কোষ কিন্তু মারা যায়। এখন আমাদের বডিতে অক্সিজেনের অনেকগুলো ভালো ভালো উপকারী দিক রয়েছে, কিন্তু এটা কিন্তু অক্সিজেনের একটা খারাপ দিক, যেটা আমাদেরকে অক্সিডেটিভ ড্যামেজের দিকে ঠেলে দেয়। আপনি দেখেন লোহাতে জং ধরে, কেন জং ধরে? লোহাতে জং ধরার কারণ হচ্ছে যে এই যে আপনার এই লোহাতে দেখা যাচ্ছে বাতাসের অক্সিজেন এবং লোহার যেই আয়রন তার সাথে একটা বিক্রিয়া ঘটার মাধ্যমে আপনি দেখেন বাম পাশে জং ধরা এবং ডান পাশে আপনি গ্যালভানাইজিং সেই চেইনটা দেখতে পাচ্ছেন, যেটাতে কিন্তু জং ধরছে না, তার কারণ তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্টিভ প্রপার্টিস রয়েছে, যেটাকে আমরা বলি যে লোহার জং ধরাটাকে কমিয়ে আনতে সহযোগিতা করছে। তো মূল বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানীরা দেখলেন যে 37.1 ইউনিট রাজভরা বিশেষ করে রিজার্ভের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। এত পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের কি দরকার আমাদের? আসুন জেনে নিই কেন দরকার। মূল বিষয়টা হচ্ছে আমরা জানি আমাদের কোষের রয়েছে একটা সেল ওয়াল, যেটাকে আমরা কোষ পর্দা বলি, কোষের দেয়াল বলি। সৃষ্টিকর্তা আমাদের এই কোষের দেয়ালটা তৈরি করে দিয়েছেন বিভিন্ন ধরনের প্রবলেম থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ আমাদের বডিতে বিভিন্ন জীবাণু প্রবেশ করে, আমাদের বডিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করে, এই ব্যাকটেরিয়াগুলো যেন আমাদের সেল ওয়ালটা ভেদ করে ভিতরে যেতে না পারে, সেই কারণে আমাদের এই সেল ওয়ালটা তৈরি করে দেওয়া হয়েছে। কারণ একবার ভিতরে যেতে পারলেই কিন্তু আপনার সেলটাকে মেরে ফেলে সেই ব্যাকটেরিয়াটা। অতএব সকল ব্যাকটেরিয়ার পক্ষে সম্ভব না যে আপনার এই সেল ওয়ালটাকে ভেদ করে ভিতরে যাওয়া। যদি সেল ওয়ালটা না থাকতো তাহলে আপনি আমি আরো অনেক আগেই মারা যেতাম, আপনি আমি যে কোনো সময় অসুস্থ হয়ে খুব তাড়াতাড়ি মারা যেতাম। তো এটার কারণে সেল ওয়ালের কারণে সকল প্রকার মেডিসিন অথবা প্রোডাক্ট অথবা যে কোনো কিছু বলেন সহজে কোষের দেয়াল ভেদ করে যেতে পারে না। কিন্তু এই রিজার্ভের মধ্যে রয়েছে 37.1 ইউনিট অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা এতটাই পাওয়ারফুল, সেটার ক্ষমতা রয়েছে কোষের দেয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করা এবং কোষকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করা, যেটা আমাদের জন্য একটা ডাইনামিক একটা চ্যালেঞ্জ ছিল একটা সময়, কিন্তু বর্তমানে সেটা সম্ভব হয়েছে বিশেষ করে কোষকে সুরক্ষা দেওয়ার মাধ্যমে, যার ফলে আমরা স্থায়িত্বতা মেনটেন করতে সম্ভব এবং আমরা আমাদের বিশেষ করে যে কাঙ্ক্ষিত ডিজায়ার যে লক্ষ্যটা সেটা অবশ্যই আমাদের পাওয়া সম্ভব। আসুন রিজার্ভটা আমাদের কেন দরকার লঞ্জিভিটি রক্ষার ক্ষেত্রে? বিজ্ঞানীরা বলেছেন যেমন বর্তমান সময়ে আমরা রোজা আছি, আমরা ফাস্টিং করছি, তাই না? তো ফাস্টিং করার কারণ হচ্ছে যে আমরা বিশেষ করে এটা একটা ধর্মীয় একটা রুলস মেনটেন করছি, কিন্তু ফাস্টিং করারও কিন্তু সায়েন্টিফিক ভ্যালু রয়েছে। বিজ্ঞানীরা বলেছে যে আপনি যদি 40% কম খাবার খান ক্যালোরি যুক্ত, অথবা আপনি যদি মাঝে মাঝে যদি আপনি না খেয়ে থাকেন, তাহলে আপনার বডিতে একটা আলাদা প্রসেস শুরু হয়, যে প্রসেসটার মাধ্যমে আপনার বডিতে একটা ন্যাচারাল একটা সিস্টেম, বিশেষ করে ন্যাচারাল ইমিউনিটি গ্রোথ করার সিস্টেম একটা চালু হয়। কি চালু হয় সেটা আমরা বিষয় অবশ্যই জানবো। দেখেন যে ক্যালোরি রেস্ট্রিকশন ইনক্রিজ লঞ্জিভিটি, মানে আপনি যদি কম খান অথবা কম ক্যালোরি যুক্ত খাবারগুলো নেন, অথবা আপনি যদি মাঝে মাঝে রোজা থাকেন, আপনার স্থায়িত্বটাকে এটা বাড়িয়ে দেয়। এটা অদ্ভুত একটা বিষয়, যেটা কিভাবে আমরা কম খাচ্ছি অথবা আমরা কম ক্যালোরি যুক্ত খাবার খাচ্ছি, আমাদের কিভাবে স্থায়িত্বটাকে এটা বাড়িয়ে দেয়। আসুন জেনে নেই। জেনেটিক্যাল স্টাডিজে বলছে যে আমাদের প্রতিটা ক্রোমোজোমে রয়েছে 20 থেকে 30 হাজার জিন, যে জিনটা আমাদের বিশেষ করে বডি ডেভেলপমেন্ট ফাংশনে সহযোগিতা করছে, যেমন গ্রোয়িং, ওয়ার্কিং, থিঙ্কিং, সার্ভাইভিং। এই যে আপনি প্রোগ্রামটি শুনছেন, আপনি কাজ করছেন, আপনি মনোযোগ দিয়ে যেটা দেখছেন, তো এই বিষয়গুলোকে কিন্তু আমাদের এই জিনগুলো নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রকার প্রোটিন রিলিজের মাধ্যমে। এবং আমরা জানি যে এই এতগুলো জিন যেগুলো রয়েছে 20 থেকে 30 হাজার প্রতি ক্রোমোজোমে, যদি আমরা এখানে গুণ করি তাহলে দেখবো যে আমরা প্রায় 1 মিলিয়ন 1.5 মিলিয়ন আমাদের জিন রয়েছে প্রতি ক্রোমোজোমে। 23 জোড়া ক্রোমোজোম রয়েছে যেহেতু আমরা স্বাভাবিক মানুষ। আর যারা প্রতিবন্ধী তাদের রয়েছে 21 জোড়া, কারো 13 জোড়া, কারো 18 জোড়া, ওদেরটা একটু ভিন্ন। আমি সুস্থ মানুষের কথা বলছি। তো এদের মধ্যে মাত্র 10% জিন আপনার বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, যেটা অবশ্যই আমাদের জন্য খুব একটা বেশি গুড রেজাল্ট না। আমরা চাই যে আমাদের বডিতে এই জিনগুলোর জন্য বেশি বেশি কাজ করে। তো মূল বিষয়টা হচ্ছে যখন আপনি কম খাবেন অথবা আপনি যখন কম ক্যালোরি যুক্ত খাবারগুলো খাবেন অথবা মাঝে মাঝে যখন রোজা করবেন, তখন আপনার বডিতে একটা বিশেষ জিন তার কার্যক্রম শুরু করে, সেটাকে বলা হলো সার্তুইন জিন। তো এই সার্তুইন জিনটা করে কি সার্তুইন এনজাইমটাকে রিলিজ করে, এবং এই সার্তুইন এনজাইমটা বিশেষ করে এসে আপনার বডির কার্ডিওভাস্কুলার, ইমিউনো অথবা ব্রেইন অথবা এন্ডোক্রাইন অথবা ডাইজেস্টিভ ফাংশনটাকে ডেভেলপ করে এবং আপনার ডিএনএটাকে প্রোটেক্ট করার মাধ্যমে আপনাকে একটা লঞ্জিভিটি এনে দেয়। তো মূল বিষয়টা হচ্ছে যে এই প্রসেসটা কি আসলে কি নরমাল? আচ্ছা, আপনার আমার পক্ষে কি সবসময়
ফাস্টিং করা সম্ভব? অবশ্যই সম্ভব না। আপনাদের মধ্যে অনেকেই বলবেন, মাথা নাড়বেন যে না আমাদের পক্ষে তো সবসময় ফাস্টিং করা সম্ভব না। আমাদেরকে বিভিন্ন প্রকার কাজের মধ্য দিয়ে যেতে হয়। স্ট্রেস আমাদের রয়েছে। আমরা সবসময় না খেয়ে থাকতে পারি না। অথবা আমরা ডায়েট চার্ট বুঝি না। আমরা কি আসলে ডাক্তার, আমরা কি নিউট্রিশনাল এক্সপার্ট যে আমরা এটা মেইনটেইন করে চলতে পারবো? তো আমাদের জন্য কিন্তু দিস ইজ নট এ ফান যে আমরা ক্যালোরি রেস্ট্রিকশন করে সবসময় চলতে পারবো না। তো মূল বিষয়টা হচ্ছে যে স্টার্ভিং অথবা ক্যালোরি রেস্ট্রিকশন ইজ নট এ ইজি থিং টু মেইনটেইন। তো আমরা যদি না মেইনটেইন করতে পারি তাহলে এই সার্তুইন জিনটা আমাদের বডিতে আসবে না, এবং আমাদের বডিতে না আসলে আমাদের বডির ফাংশন গুলো কিন্তু সঠিকভাবে সম্পাদন হবে না। তো মূল বিষয় হচ্ছে যে সায়েন্টিস্ট বলেছে যে ইউ হ্যাভ এ গুড নিউজ, আপনার ভালো আপনার আপনার জন্য সুখবর রয়েছে যে আপনি যদি না খেয়ে থাকেন অথবা আপনি যদি কম ক্যালোরি যুক্ত খাবার যদি আপনি সিলেকশন করতে না পারেন, তবুও আপনার বডিতে এই জিনটার অ্যাক্টিভেশনটা থাকবে। কিভাবে থাকবে? যদি আপনার বডিতে, আপনার ব্লাডে যদি আমরা পলিফেনল এবং রাসভ্রাথলের পরিমাণটা বাড়াতে পারি, তাহলে সেটা অটোমেটিক্যালি সেই মানে বিভিন্ন কৌশলে সেই জিনটাকে আপনার বডিতে অ্যাক্টিভ করবে এবং আপনার ডিএনএ প্রোটেকশনে এবং আপনার স্থায়িত্বতা রক্ষার্থে সেটা আপনাকে সহযোগিতা করবে। তো দিস ইজ এটা হচ্ছে আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ, এবং অবশ্যই বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার ফলে আমরা কিন্তু এটা পেয়েছি, যেটা যেই জিনটাকে শুধুমাত্র কম খাওয়ার ফলে অথবা কম ক্যালোরিযুক্ত খাওয়ার ফলে আমরা অ্যাক্টিভেশন করতে পারছি, সেই জিনটাকে বর্তমানে আমরা যদি সেইটা মেইনটেইন নাও করি, স্পেশাল যে ন্যাচারাল এলিমেন্ট যেটা পলিফেনল এবং রাসভ্রাথলের মাধ্যমে সেটা সম্ভব, যেটা আমরা পাচ্ছি এই রিজার্ভের ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে, বিভিন্ন প্রকার এই যে নির্যাসের মধ্যে। হেলথ বেনিফিট অফ রিজার্ভে রয়েছে বিশেষ করে ইনক্রিজ ইন্ডুরেন্স, এটা হচ্ছে সহনশীলতা। আপনি দেখেন ঠান্ডা গরমে আপনার সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, আপনার স্নিজিং, এই ধরনের প্রবলেম শুরু হয়। তো আপনার মধ্যে সহনশীলতাটাকে অবশ্যই বাড়িয়ে দেবে। ইনক্রিজ এটিপি প্রোডাকশন ইন মাইটোকন্ড্রিয়া। ইনক্রিজ এটিপি প্রোডাকশন, এটা যতটা সহজ বোঝা যায় আসলে এতটা সহজ না। মাইটোকন্ড্রিয়া থাকে কোষে, মাইটোকন্ড্রিয়া যত বেশি শক্তি উৎপাদন করবে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মাধ্যমে আপনি তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। দেখবেন আপনি ইদানিং খুব দ্রুত ক্লান্ত হয়ে যান। কেন ক্লান্ত হয়ে যান? তার মানে আপনি বুঝতে হবে যে আপনি আপনার মধ্যে এজিং প্রসেসটাকে মানে আপনি শুরু হয়েছে সামহাউ, আপনাকে অবশ্যই এটার বিরুদ্ধে কাজ করতে হবে। আপনাকে বডিতে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস এর পরিমাণ বাড়াতে হবে, নিউট্রিশনাল যে ব্যালেন্স সেটা আপনার বডিতে অবশ্যই নিয়ে আসতে হবে। তো আপনি যদি বডিতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া কে আপনি অ্যাক্টিভ রাখতে পারেন শক্তি উৎপাদনের মাধ্যমে, আপনাকে কিন্তু দুর্বলতাটাকে কমিয়ে দেবে এবং আপনার কিন্তু একটা স্ট্রেংথ, মাসেল স্ট্রেংথ এনে দেবে। ইমপ্রুভ কোঅর্ডিনেশন, ইনহ্যান্স মেমোরি। আমি বিভিন্ন প্রকার স্মৃতিশক্তি জনিত জটিলতায় ভুগছি। কেন ভুগছি? কারণ আমাদের কোষগুলো পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন না পাওয়ার কারণে আমাদের মেমোরি সিস্টেমটা দেখা যাচ্ছে উইক হয়ে যাচ্ছে। যেমন একটা ফ্ল্যাশ কার্ড অথবা একটা মেমোরি কার্ড পুরনো হয়ে গেলে সেটা অনেক ডেটা সে কিন্তু অ্যাকসেপ্ট করে না অথবা সে সেভ করতে চায় না। তো আপনার আমার মেমোরি গুলো এরকম হয়ে যায় আস্তে আস্তে, মেমোরি কোষ ডিস্ট্রাকশনের ফলে আপনার স্মৃতিশক্তি জনিত জটিলতা শুরু হয়। আপনি ভুলে যেতে শুরু করেন চশমাটা কোথায় রাখছেন, জুতাটা কোথায় রাখছেন, অথবা আপনি কাউকে কি বলতে যাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আপনার আস্তে আস্তে চলে আসে, যে আপনার এই ধরনের আপনি ফেস করতে থাকেন বিভিন্ন প্রকার প্রবলেম। তাছাড়া ইমপ্রুভ ফ্যাট রেগুলেশন, এখানে দুটো কথা বলবো। 2005 সালে কানাডা এবং চিলির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে রাসভ্রাথলের একটা ক্ষমতা রয়েছে যেটা আপনার বডিতে ফ্যাট রেগুলেশন সিস্টেমটাকে অ্যাক্টিভ করবে এবং আপনার বডিতে যে গ্লুকোজটা যেটা শোষণ হচ্ছে সেই শোষণটাকে কমিয়ে দেবে। বিশেষ করে এই গ্লুকোজের শোষণটাকে রক্তের সাথে যে মিশছে সেইটার প্রবণতাটাকে কমিয়ে দেয় এই রাসভ্রাথল। এবং আমরা দেখতে পাচ্ছি বাই কাউন্টার অ্যাটাক করে ইলেভেটেড ফ্যাটি অ্যাসিড এবং স্লো সুগার অ্যাবজর্পশন ইন ইন্টেস্টিন। আমাদের ইন্টেস্টিনের স্লো সুগার অ্যাবজর্পশনটাকে অবশ্যই সেটা ধারণ করে। আমরা দেখবো যে যত প্রকার কম চিনি, সুগার আমাদের বডিতে শোষণ হবে তত মানে আমাদের বডিতে ডায়াবেটিসের এগেইনস্টে একটা প্রোটেকশন তৈরি হবে। যদি বেশি সুগার যদি আমাদের ব্লাডে মিশে যায় তাহলে আমরা দেখবো যে ফাস্টিং এবং আফটার 2 আওয়ার্স এ ব্লাড লেভেলটা আমাদের, বিশেষ করে ব্লাড সুগার লেভেলটা অনেকটা ইনহ্যান্স করে এবং একটা সময় গিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে যেটার কারণে আমরা মাইক্রোএনজিওপ্যাথি অথবা আমাদের চোখের সমস্যা, আমাদের হার্টের প্রবলেম অথবা পলিনিউরোপ্যাথি অথবা নেফ্রোপ্যাথি, কিডনির সমস্যা শুরু হয় ডায়াবেটিসের ফলে, যেটা প্যানক্রিয়াটিক বিটা সেল পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন প্রোডাকশন করতে পারে না, যার ফলে গ্লুকোজের মাত্রাটা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যায়, যেটা ডায়াবেটিস
যেটাকে আমরা ডায়াবেটিস বলি, ডায়াবেটিস 2 টাইপের হয়ে থাকে, ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস। ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, ইনসুলিনের উপর নির্ভরশীল এবং ইনসুলিনের উপর নির্ভরশীল না, 2 ধরনের ডায়াবেটিস রয়েছে। তাছাড়া দেখেন এই রিজার্ভটা কি কি সহযোগিতা করছে, যে আপনার এই ফ্যাট রেগুলেশন সিস্টেমটাকে নরমালাইজ করছে এবং আপনার এই স্লো সুগার অ্যাবজর্পশন, আপনার ইন্টেস্টিনে সুগারের যেই শোষণের ক্ষমতাটাকে কমিয়ে আনছে এবং ইমপ্রুভ রেসিস্টেন্স এগেইনস্ট ক্রনিক ইনফ্লামেশন এবং ইনফেকশন। আপনার আমার বডিতে প্রতিনিয়ত কোষ মারা যাচ্ছে বিভিন্ন প্রকার ইনফেকশনে শিকার হয়ে, ব্যাকটেরিয়া জনিত, ভাইরাল জনিত ইনফেকশন। তো অতএব আমাদেরকে এটা থেকে একটা সাপোর্ট দরকার, যেটা আমাদের রিজার্ভ চমৎকার ভাবে সেই সাপোর্ট এনে দিচ্ছে। আমাদের গোল হচ্ছে ইনহ্যান্স ডিএনএ প্রোটেকশন, ডিএনএটাকে আমরা প্রোটেক্ট করব এবং আমাদের মধ্যে একটা লনজিভিটি নিয়ে চলে আসব, যেটা হচ্ছে রিজার্ভ। এবং এটার ব্রোশিয়ারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মলিকুলার যে চেইন, যেটা আমাদের বডিতে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধে, এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যাপি টেস্টের একটা ডায়াগ্রাম, এবং সেখানে স্পেশালি বলে দেওয়া আছে, আমি এখানে আন্ডারলাইন করে আপনাদেরকে দেখাচ্ছি, সুইটেন বাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। এখানে দেখতে পাচ্ছেন নো আর্টিফিশিয়াল ফ্লেভার, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই, নো আর্টিফিশিয়াল কালার এন্ড নো আর্টিফিশিয়াল সুইটেনার। এটা অনেকে বলে যে এটাতে কি কোনো এক্সট্রা সুগার আছে, এটা কি ডায়াবেটিসের রোগীরা ব্যবহার করতে পারবে কিনা? অবশ্যই ডায়াবেটিসের রোগীরা ব্যবহার করতে পারবে, কারণ এখানে কোনো এমন কোনো সুগার নেই যেটা আপনার ডায়াবেটিসটা, আপনার ব্লাডের সুগার লেভেলটাকে বাড়িয়ে দেবে, যেটা আমাদের জন্য একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। অবশ্যই আমাদেরকে এই বিষয়টা জানতে হবে এবং সায়েন্টিফিক্যালি রিসার্চ করা হয়েছে রিজার্ভকে নিয়ে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট লেভেলটা রিজার্ভের মধ্যে সবচাইতে বেশি, যেটা অন্যান্য প্রোডাক্টের থেকে এটাকে বলা হয় যে বায়ন্ড এক্সপেকটেশন, আপনার এক্সপেকটেশন থেকে অনেক বেশি, এবং এটাতে রয়েছে গ্রেট টেস্ট। তো আমরা জানি যে বর্তমান সময়ে এই সমস্ত প্রবলেমে আমরা ফেস করছি, হার্টের প্রবলেম অথবা ব্রেনের জনিত সমস্যা অথবা ক্যান্সারের প্রবলেম, এই ধরনের প্রবলেম বিশেষ করে প্রিভেনশনে আমরা অবশ্যই রিজার্ভের সাপোর্ট নিব, এবং এজ ওয়েল এজ কিউরের জন্য কিন্তু রিজার্ভের সাপোর্টটা আমাদের অবশ্যই দরকার। এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইলনেস অথবা রেসপিরেটরি ইনফেকশন, সেটাকে রিকভারিং এর মাধ্যমে, জেনেটিক্যাল রিমডেলিং এর মাধ্যমে, আপনার সেল রিজেনারেশনে এটা আপনাকে সাপোর্ট দিচ্ছে, অথবা গ্যাস্ট্রিকের সমস্যাগুলো কমানোর জন্য রিজার্ভের চমৎকার অবদান রয়েছে। তাছাড়া প্যানক্রিয়াটিক বিটা সেলকে ইনসুলিন প্রোডাকশনে সাপোর্ট করছে রিজার্ভ। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিক ফুড সিন্ড্রোমের ক্ষেত্রে টিস্যু রিজেনারেশন করে এটা আমাদেরকে চমৎকারভাবে সাপোর্ট দিচ্ছে। তাছাড়া রিজার্ভের সাথে আরো কিছু মেনটেন যদি করতে পারি, স্পেশালি যদি আমরা এখানে ডায়েট মেনটেন করতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজটা যদি আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদেরকে সুস্থ রাখতে সক্ষম হব। তো আসুন, আমাদের হাতে যেহেতু সময় কম, আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে চমৎকারভাবে আলোচনা করতে চাই আপনাদের সাথে, শর্টকাট, সেটা হচ্ছে রেভিটা ব্লু। রেভিটা ব্লু কে আবিষ্কার করেছেন ক্রিস্টিয়ান ড্রোপাও। উনি একজন জিউনেসেস সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার, এবং উনি রেভিটা ব্লুকে আবিষ্কার করেছেন। কিছু ফ্রুটস এর ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেখানে, যেখানে রয়েছে ব্লু গ্রিন এলজি, সি বার্থন বেরি, বেটা গ্লুকেন এবং অ্যালোভেরা। আমরা আসলে যত সহজে বুঝতে পারছি যে এই নামগুলো, এইগুলো আসলে এত সহজ ছিল না সেগুলোকে আবিষ্কার করতে গিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা স্টেম সেলটাকে প্রোডাকশন করতে সক্ষম, স্টেম সেলটাকে দীর্ঘ সময় রক্ত প্রবাহে অব্যাহত রাখতে সক্ষম, এবং এটা কিন্তু আপনার সাইট অফ ইনজুরি, যেই জায়গায় প্রবলেম হয়েছে সেই প্রবলেমটাতে গিয়ে আপনার স্কিনটা, বিশেষ করে আপনার কোষটাকে সাপোর্ট দিতে সক্ষম। তো আসুন, হোয়াট ইজ দ্য এইম অফ রেভিটা ব্লু? রেভিটা ব্লুর এইমটা কি? রেভিটা ব্লুর এইমটা হলো সেল ইনজুরিটাকে কমানো। আসুন, সায়েন্টিস্টরা দেখেছে যে কিছু সিউইডস রয়েছে যেগুলোতে এই বিশেষ করে ন্যাচারাল যে প্রোটেকশন, যেটা বিশেষ করে স্টেম সেলের উৎপাদনটা কিন্তু অনেক বেশি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সিউইডস রয়েছে যেখানে ব্রাউন কালারের, আপনার এই স্টেম সেলটাকে উৎপাদন করতে সক্ষম, এবং স্টেম সেলটাকে আপনার সেই সাইট অফ ইনজুরিতে নিয়ে যাওয়া সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে ল্যাক্টোবেসিলুস বিশেষ করে ফার্মেন্টাম ইনক্রিজ স্টেম সেল প্রোডাকশন, এবং ভিটামিন D3 যেটা আমাদের বডিতে অভাব রয়েছে, আমরা বিশেষ করে সূর্যালোক থেকে ভিটামিন D3টা পাওয়ার কথা, যেটাও কিন্তু স্টেম সেল উৎপাদন করতে সক্ষম। আপনারা একটু কোঅপারেশন করেন, আমরা অবশ্যই মিউট অপশনে চলে যাব আলোচনা। জি, সানি ভাই কিছু বলবেন? না, আমি একটু বিদায় নিতে চাচ্ছি। আমার শাশুড়ি আটলান্টা খুব অসুস্থ, একটু নিউজ আসছে, আমি ওখানে একটু সরি। আমি অনেক সুন্দর করে শুনতে পাচ্ছি ডাক্তার স্যারের কথা, ভালো লাগছে, এবং ডেফিনেটলি আমি কালকের থেকে
সবসময় যোগাযোগ করব আর জয়েন করব। আমার শাশুড়ির একটা খুব ব্যাড নিউজ আসছে, উনি একদমই বেডে। আমি একটু বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আটলান্টা, আমেরিকায়, জর্জিয়া? না, আটলান্টাতে। সানি, আমি জসিম। দোয়া করি আপনার শাশুড়ি সুস্থ হোক। আমি জসিম, মানে আমি জসিম ভাই। ও জসিম ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জসিম ভাই। ওই আমার এখনই খবর আসছে যে আমার শাশুড়ি, ওনার তো একটু অ্যাজমাটিক প্রবলেম, আর বয়স হয়ে গেছে 70+। এখন খুব একটা বাজে নিউজ আসছে, একদম বেডে চলে গেছে। এখন আমি একটু পার্টিসিপেট করি জসিম ভাই, আর সবাই খুব ভালো লাগছে। সবসময় থাকবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ওকে ডাক্তার স্যার, ওয়েলকাম আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে সানি ভাই, আমি কথা বলবো আপনার সাথে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। অলরাইট। সো আমরা আলোচনা করছিলাম রেভিটা ব্লু নিয়ে, এখন আমরা ব্লু গ্রিন এলজি নিয়ে আলোচনা করব। আমাদের যে সায়েন্টিস্ট, বিশেষ করে সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডের মিস্টার ক্রিশ্চিয়ান দ্রোপাউ, উনি একটা বিষয় লক্ষ্য করলেন যে ব্লু গ্রিন এলজির মধ্যে একটা ক্ষমতা রয়েছে যেটা আমাদের স্টেম সেলটাকে উৎপাদন করতে সক্ষম। কিন্তু একটা মাইনাস রয়েছে এই ব্লু গ্রিন এলজিতে, সেটা হচ্ছে যে আপনি স্টেম সেল উৎপাদন তো করছেন, কিন্তু আপনি দীর্ঘ সময় সেটাকে কিন্তু রক্ত প্রবাহে অব্যাহত রাখতে পারছেন না। তো এটার মানে যে আমরা কিন্তু এখানে 100% দেখতে পাচ্ছি না রেজাল্ট। শুধুমাত্র ব্লু গ্রিন এলজিটা যদি রেভিটা ব্লুতে ব্যবহার করা থাকতো, তাহলে কিন্তু আমরা 100% রেজাল্টটা পাইতাম না। এই ব্লু গ্রিন এলজিটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। এই যে দেখেন ব্লু গ্রিন এলজি, যেটা লেক ক্লামাতে পাওয়া যায়, এই যে ব্লু কালারের যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো একটা লেকের পানিতে অবস্থান করে, যেটা বিশেষ করে ওরেগন অঞ্চলে, এবং called alpha isomenon flows aqua, which showed a rapid increase of stem cells blood level but followed by decrease within several hours. কারণ এটা স্টেম সেলটাকে তো উৎপাদন করছে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু স্টেম সেলের পরিমাণটা রক্তে কমে যাচ্ছে। তার মানে দীর্ঘ সময় এটা আপনার ব্লাডে সাস্টেন করতে পারছে না। তাই ক্রিশ্চিয়ান দ্রোপাউ উনি চেষ্টা করলেন যে আমার এমন একটা উপাদান দরকার যেটার মাধ্যমে আমি স্টেম সেলটাকে দীর্ঘ সময়ের জন্য রক্ত প্রবাহে এটার কার্যাদি সম্পাদন করার জন্য আমি অব্যাহত রাখতে পারি। আমি যত বেশি রক্ত প্রবাহে রাখতে পারবো তত বেশি আমি সাপোর্ট পাবো। যত বেশি মিলিটারি আপনি নিয়োগ দিবেন তত বেশি আপনি প্রোটেকশন পাবেন। আপনি যদি মিলিটারি সরিয়ে নেন অবশ্যই আপনার প্রোটেকশনটা কমিয়ে যাবে। তো মূল বিষয়টা হচ্ছে উনি দীর্ঘদিন গবেষণা করার পরে উনি পেলেন যে সি বার্থন বেরিজ, যেটা from the Tibetan plateau, which showed when added to alpha a stable level of stem cell in the blood for several days. যখন উনি এটাকে এই যে আলফা ইজোমেনন ফ্লোস একুয়ার সাথে যখন মিক্সড করলেন, তখন উনি পেলেন যে আমাদের এই মিক্স হয়ে যাওয়ার ফলে দীর্ঘদিন এটা ব্লাডে রাখতে সক্ষম হচ্ছে। তার মানে উনি সাকসেসফুল হয়ে গেলেন যে সি বার্থন বেরিসের মাধ্যমে এটাকে আমরা দীর্ঘদিন ব্লাড রক্ত প্রবাহে আমরা অব্যাহত রাখতে পারবো, এবং এটার ফাংশনাল যে বেনিফিট সেটা আমরা পেতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে সি বার্থন বেরিস, এবং সি বার্থন বেরিস কে বলা হয় বিশেষ করে 3500 টাইমস মোর পাওয়ারফুল দেন ভিটামিন সি। দ্য হাই লেভেল অফ ভিটামিন সি, carotenoid and phenolic compound can detox cells and increase cardiovascular health, normalize blood sugar, improve digestion, increase energy এবং increase blood circulation, যেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী এবং অনেক বেশি দরকার, যেটা স্টেম সেলটাকে দীর্ঘ সময় আমাদের বডিতে রাখতে সহযোগিতা করছে। সেটা হচ্ছে ব্ল্যাকথর্ন বেরি। তাহলে দুটো ফাংশন আমরা লক্ষ্য করলাম। এখন আমরা আমাদের পক্ষে সম্ভব যে আমরা স্টেম সেলটাকে উৎপাদন করতে পারছি এবং স্টেম সেলটাকে দীর্ঘ সময় আপনার বিশেষ করে ব্লাড সার্কুলেশনে অব্যাহত রাখতে সক্ষম হচ্ছি। তো নাম্বার 3 যেই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে সেটা হচ্ছে বেটা গ্লুক্যান, ন্যাচারাল ইমিউনি বুস্টার। এটা আপনার ইমিউনি লেভেলটাকে অনেক বেশি ডেভেলপ করে। বিশেষ করে এটার একটা ক্ষমতা রয়েছে, এটা ক্যান্সারের এগেইনস্টে ফাইট করতে সক্ষম, এবং এই বেটা গ্লুক্যান আপনার ইমিউনিটিকে এমনভাবে বুস্ট করে যে আপনার বডিতে একটা কুইক রেজাল্ট নিয়ে চলে আসে। বিশেষ করে ভাইরাল এফেক্ট, আপনাকে বডিতে ভাইরাসটাকে কুইক কিল করার জন্য এটা আপনাকে সাপোর্ট দিচ্ছে। যে কোনো ব্যাকটেরিয়া আপনার বডিতে প্রবেশ করলো সেটাকে কুইক কিল করার জন্য এটা আপনাকে সাপোর্ট দিচ্ছে। তাছাড়া লাস্ট যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে অ্যালোভেরা, যেটা আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটাতে অনেক বেশি, এবং অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন রয়েছে। অ্যালোভেরা আমরা দেখতে পাচ্ছি যে অ্যালোভেরা কিছু হেলথ বেনিফিট, যেটা ইজেস সিস্টেমিক ইনফ্লামেশন
আপনার আর্থ্রাইটিক পেইন, অনেকের জয়েন্টে জয়েন্টে প্রচুর পেইন হয়, অনেকের আছে সেটা বাত জ্বরের কারণে হয়, অনেকের আছে বোন মিনারেল ডেনসিটি কমে যাওয়ার ফলে হয়, অনেকের আছে বার্ধক্যজনিত সমস্যায় হয়, অনেকে আছে ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার ফলে হয়। তো এই যে ফাংশন গুলো রয়েছে, এই যে প্রবলেম গুলো রয়েছে, এই প্রবলেম গুলোর কে অনেকাংশে কমিয়ে দেয় বিশেষ করে এই সিস্টেমটা। তাছাড়া আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে এটা ডেভেলপ করে চমৎকার ভাবে। তাছাড়া রিলিফ কনস্টিপেশন, আপনার বডির বিশেষ করে কোষ্ঠকাঠিন্য, আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে অনেকাংশে কমিয়ে দেয়। কোষ্ঠকাঠিন্য কমে গেলে আপনার বডির ডাইজেশন সিস্টেমটা কিন্তু অনেকটা হেলদি হয়ে যায়, বদ হজমটা অনেকটা কমে যায়, গ্যাস ফরমেশনটা অনেকটা কমে যায়, এবং আপনার বডিতে কিন্তু একটা ইমিউনি সিস্টেম চালু হয়, যেটার মাধ্যমে যে ব্যাকটেরিয়া গুলো কিলিং প্রসেস যেটা আমরা বলি, খারাপ ব্যাকটেরিয়া গুলো মারার যে প্রসেসটা সেটা চালু হয়ে যায়, ওইটা অবশ্যই আমাদের দরকার। তাছাড়া আমাদের বডির ব্লাড সুগার লেভেলটাকে নর্মাল করার চেষ্টা করে, স্কিনের কন্ডিশনটাকে বেটার করার চেষ্টা করে, এন্ড হেল্পস রিডিউস অ্যাসিড রিফ্লাক্স। আপনার এই যে অ্যাসিড রিফ্লাক্সের ফলে আমরা কিন্তু আমাদের বুক জ্বলাপোড়া করে, যেটাকে আমরা বলি গার্ড, গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, যেটার কারণে আপনার বুকের পাশে অনেক সময় ব্যথা করে, আপনার বুকের তলদেশে অনেক সময় ব্যথা করে, যেটা বিশেষ করে আমাদের জন্য কিন্তু একটা রিস্ক, একটা থ্রেট, অনেকে মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশনের শিকার হয়। এবং অবশ্যই হেল্প রিডিউস অ্যাসিড রিফ্লেক্স, পাশাপাশি ব্লাড প্রেশারটাকেও কিন্তু আমাদের নরমালাইজ করার চেষ্টা করে, যেটা আমাদের জন্য অতীব জরুরি। তাছাড়া এটার মধ্যে রয়েছে খুব দ্রুত আউন্ড হিলিং অ্যাক্টিভিটিস। আপনার কোনো অংশ শরীরে কেটে গেল, সে অংশটা সঠিকভাবে শুকিয়ে যাচ্ছে না, আপনি ডায়াবেটিসের রোগী হলে তো আপনার কোনো কথাই নেই, আপনার সেই জায়গাটা এমনও পজিশন হতে পারে যে পচন ধরে যেতে পারে, বিশেষ করে নেক্রোসিস অথবা গ্যাংগ্রিন ফর্মেশন করতে পারে, যেটা যেটা আপনার জন্য অবশ্যই সুখকর না। একটা সময় আপনার সেই অর্গানটা কেটে ফেলতে হতে পারে, যেন ফার্দার যেন এই গ্যাংগ্রিনটা ছড়িয়ে যেতে না পারে অন্যান্য কোষে। অবশ্যই এটা আমাদের বিশেষ করে আউন্ড হিলিং প্রসেসটা কে অবশ্যই বাড়িয়ে দেয়। পাশাপাশি আমাদের আরো দেখা যাচ্ছে যে কিছু যে বডি যে অ্যাক্টিভিটি সেগুলোকে এটা ধারণ করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি রেজাল্ট পাচ্ছি আলটিমেটলি। এখানে আমাদের রেজাল্টটা হচ্ছে যে সি বার্থন বেরিজ, ব্লু গ্রিন এলজি এবং বেটা গ্লুকেন এবং অ্যালোভেরার সমন্বয়ে আমরা যে স্টেম সেল স্টিমুলেন্টটা পাচ্ছি, সেটা তিনটা ফাংশন সেটার। প্রথমত উৎপাদন, স্টেম সেল প্রোডাকশন, স্টেম সেল কে দীর্ঘ সময় রক্ত প্রবাহে পারসিস্টেন্টলি যেন এটা কাজ করতে পারে, এবং সেটার জন্য সাইট অফ ইনজুরিতে যেতে পারে। শুধু কাজ করাটাই মেইন না, এটা হলো সাইট অফ ইনজুরিতে, যেখানে দরকার সেখানে যেন গিয়ে আপনার সেল রিপেয়ারে কাজ করতে পারে। এটা হচ্ছে রেভিটাব্লুর আমাদের একটা ওয়ান অফ দ্য ভাইটাল ফাংশন। আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভ ফাইনিটি এবং রেভিটাব্লুর যদি আমরা কম্পেয়ার করি, তাদের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক, যেমন রিজার্ভটা আপনার ডিএনএ রিপেয়ারটাকে সহযোগিতা করছে, ফিনিটি কি করছে, স্পেসিফিক্যালি আপনার কোষের ভিতরে ডিএনএ এর ভিতরে যে টেলোমারের শর্টেনিং সেটাকে ডিলে করছে, সেটাকে বিশেষ করে আপনার ডিএনএ টেলোমারের শর্টেনিংটাকে কমিয়ে দিচ্ছে। এবং রেভিটাব্লু আপনার স্টেম সেল প্রোডাকশন, স্টেম সেল মোবিলাইজেশন এবং পারসিস্টেন্ট ভাবে যেন আপনার রক্ত প্রবাহে কাজ করতে পারে সেটা নিশ্চয়তা দান করছে। তা আমরা কিভাবে রেভিটাব্লু রিজার্ভ এটা খাবো? অবশ্যই রিজার্ভ যারা অসুস্থ রয়েছেন তারা 2 থেকে 3টা প্যাকেট আপনারা খেতে পারেন, যেটাকে আমরা সাচেট বলি আর কি। প্যাকেট বলতে 1 রিজার্ভ প্যাকেট কন্টেইনস 30 সাচেটস, 30টা সাচেট এটা ক্যারি করে। অবশ্যই আপনি রেগুলার বেসে যদি আপনি প্রিভেনশনের জন্য খেতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য একটাই এনাফ। আপনি এটা খেতে পারেন সকালের নাস্তা খাওয়ার 1 ঘন্টা পর, আপনি স্বাচ্ছন্দ্য আকারে খেতে পারেন। যেহেতু এটা ফুড সাপ্লিমেন্ট, আপনি দিনের যে কোনো অংশে এটা খেতে পারেন, বাট ইটস আপ টু ইউ, আপনি কোন সময়টাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমি বেশিরভাগই রিকমেন্ড করি যেন সকালে নাস্তা খাওয়ার 1 ঘন্টা পরে খাই। ওই সময়টা আমাদের বডিতে একটা প্রসেস থাকে, আমাদের একটা ফিজিওলজিক্যাল একটা প্রসেস চালু হয়, যেটাতে আমাদের বডির অ্যাক্টিভিটিসটা বাড়ে, তখন ওই সময় এটা আমাদের বডিতে কিন্তু দরকার পড়ে। এবং বডির ফাংশনাল যে প্রবলেমটা, যে ফাংশনাল প্রবলেম গুলোকে অনেকাংশে কমিয়ে দেয়, এবং দেখা যাচ্ছে যে আমাদেরকে বডিকে একটা চমৎকার সাপোর্ট দেয়। তাছাড়া যারা অসুস্থ তারা রিজার্ভ 2 থেকে 3টে প্যাকেট খেতে পারে মিনিমাম 2 to 3 মান্থস। ওয়াই 2 to 3 মান্থস? কারণ এটার কাজটা হয় ফিজিওলজিক্যাল চেঞ্জের মাধ্যমে, এটা কাজ করে আপনার কোষে গিয়ে, কোষ থেকে কোষান্তরে গিয়ে কাজ করছে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওভারনাইট ইট ডাজন্ট গোনা গিভ ইউ রেজাল্ট। কেন না? কারণ এটা কোষ থেকে কোষান্তরে গিয়ে কাজ করছে, দ্যাট রিকোয়ার্স টাইম। এটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, আপনাকে এটাকে সময় দিতে হবে। অফকোর্স আপনি এটার ফিলিংসটা অবশ্যই বুঝতে পারবেন,
পেশেন্ট ভেদে, রোগ ভেদে এবং প্রেক্ষাপট সাপেক্ষে কিন্তু এটার রেজাল্ট অনেকটা নির্ভর করে। যেমন আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে 100% রেজাল্ট পাই, অনেকের ক্ষেত্রে 90%, অনেকের ক্ষেত্রে 70%। কারণ সকল পেশেন্ট একরকম না, সকল পেশেন্টের লাইফস্টাইল একরকম না, সকল পেশেন্টের ডায়েট চার্টটা একরকম না, সকল পেশেন্টের কিন্তু বডির যে মেকানিজম সিস্টেমটা কিন্তু একরকম না। যেহেতু এজ ডিফারেন্স রয়েছে, এটার কার্যক্ষমতাতেও কিন্তু একটা ডিফারেন্স আমরা পেয়ে থাকি। তাছাড়া ডায়াবেটিস, হার্ট পেশেন্ট যারা রয়েছে তারা অবশ্যই প্রত্যেকটা পেশেন্টই রিজার্ভ খেতে পারবে। রিজার্ভের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো পেশেন্ট রিজার্ভ খেতে পারবে। অবশ্যই রিজার্ভ তার বডির ডিএনএ রিপেয়ার সিস্টেমটাকে অ্যাক্টিভ করবে। রেভিটাব্লুর ক্ষেত্রে একটা কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে। কন্ট্রা ইন্ডিকেশন মানে কোন পেশেন্টকে, যাদের ডায়াবেটিস আনকন্ট্রোলড, যেহেতু এখানে কোকোনাট ওয়াটার পাউডার এগুলো রয়েছে, তো আর কিছু ইনগ্রেডিয়েন্ট যেটা বিশেষ করে আপনার প্রচুর পরিমাণে যাদের ডায়াবেটিস টোটালি আনকন্ট্রোল, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা রেভিটাব্লুটাকে একটু অফ রাখবেন। কিন্তু এটা বাদে যে কোনো সমস্যা আপনার বডিতে প্রচুর পরিমাণে রেভিটাব্লুটা দরকার, প্রচুর পরিমাণে। আপনি যদি প্রতিদিন খেতে পারেন, এটা আপনার জন্য প্রচুর পরিমাণে দরকার। কারণ আমরা রেভিটাব্লুটা দেখেছি যে রেভিটাব্লুটা কিভাবে আপনার বডিকে সাপোর্ট দিচ্ছে, আপনার ডিএনএ উৎপাদন করে, ডিএনএটাকে দীর্ঘ সময় রক্ত প্রবাহে রেখে এবং ডিএনএটাকে এবং গাড়ির মতো মানে মোবিলাইজেশনের সহযোগিতা করছে। মানে প্রোডাকশন, কেয়ারিং, মানে শিপিং সবকিছুই করছে রেভিটাব্লু, বিশেষ করে স্টেম সেলের। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ। একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, উই আর নট হেয়ার ফর সেলিং প্রোডাক্টস। আমরা এখানে আমরা ইনশিওর করতে চাই এটা যেন সবাই ভালোভাবে ব্যবহার করতে পারে। কারণ প্রোডাক্টের এই যে ইনফরমেশন গুলো, এগুলো সবাইকে জানানোর এই কারণ হচ্ছে যে আমরা যে কোনো জিনিস খাবো আমরা যেন জেনে শুনে খাই। আমরা যেন না জেনে শুনে, আমরা এই বিষয়টা সম্পর্কে জানলাম না, আমরা অবশ্যই এটা সম্পর্কে জানার চেষ্টা করব। কারণ একটা বিষয় দেখবেন যে আপনি যদি ট্রান্সপারেন্ট কাচের গ্লাসে যদি আপনি পানি পান করেন, আর একটা টিনের গ্লাসে যদি আপনি পানি পান করেন, টিনের গ্লাসে আপনি কিন্তু ময়লাটা লক্ষ্য করতে নাও পারেন, অথবা আপনি জানেন না, সেটার উপর একটা বিশ্বাস করে খাচ্ছেন। বিশ্বাস করে খাওয়া আর জেনে খাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। জেনে যেটা খাবেন সেটার মধ্যে অবশ্যই আপনার মধ্যে একটা লেভেল অফ কনফিডেন্স, যেটা অবশ্যই সেটা গ্রো করবে এবং সেটা থেকে আপনি অবশ্যই একটা গুড রেজাল্ট পাওয়ার একটা চান্স থাকবে। কারণ আপনার সাইকোলজিটাকে এটা কন্ট্রোল করছে, আপনি যেটা জানছেন। আর আপনাকে যদি আননোন ভাবে আপনি এটাকে খান, অথবা আপনি না জেনে এটাকে খান, তখন দেখা যাবে যে আপনি এটার সুফলগুলো অবশ্যই ফিল করতে পারছেন না। তো আপনাকে অবশ্যই এটার উপরে জানাটার উপরে ফোকাস রাখতে হবে। আর এই কারণে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা এই প্রোডাক্টগুলো। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা অন্য সময় নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের হাতে সময় কম। সবাইকে ধন্যবাদ বিশেষ করে মনোযোগ দিয়ে কথা শোনার জন্য। আর বিশেষ করে আমাদের মাসুদ রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনাটা করতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you very much, Riyad bhai, for your great training,